ওকে। সো আমরা যদি সোর্সেস অফ অডিট কনফিডেন্স বলি, যে আমরা যেহেতু অডিট কনফিডেন্সটা ডিপেন্ড করে আমি কি পরিমাণে আমি এভিডেন্স কালেক্ট করতে পারছি। সো এই সোর্সেস অফ অডিট কনফিডেন্স তাহলে কিভাবে আসবে? যে অডিট ওয়ার্কিংস গুলা করব, করে যে এভিডেন্স কালেক্ট করব, সেগুলো হচ্ছে সোর্সেস অফ অডিট কনফিডেন্স, রাইট? সো এই যে সোর্সেস গুলা, একটা হলো টেস্ট অফ কন্ট্রোলস, মানে যে অডিট প্রসিডিউর গুলো পারফর্ম করবেন সেগুলোই বেসিক্যালি সোর্সেস। এর মাধ্যমে আপনি এগুলোর উপর বেস করে আপনি কি করবেন? এভিডেন্স কালেকশন করবেন, টেস্ট অফ কন্ট্রোলস করবেন, টেস্ট অফ ডিটেলস, অ্যানালিটিক্যাল প্রসিজার্স। এগুলোই হলো সোর্সেস অফ অডিট কনফিডেন্স। এই সোর্স গুলা ইউজ করে আপনি এগুলোর উপর বেস করে, এগুলো করতে গিয়ে আপনি স্যাম্পলিং করবেন। এই স্যাম্পলিং এর উপর বেস করে আপনি আপনি কি করবেন? যে এভিডেন্স আপনি সাপোর্টিং ডকুমেন্টস চাইবেন ক্লায়েন্টসের কাছ থেকে। সো ক্লায়েন্ট থেকে সাপোর্টিং ডকুমেন্টস গুলো নিয়ে তারপরে আপনি অডিট ওয়ার্কটা কমপ্লিট করবেন। করার পরে আপনি দেখবেন যে এখানে কোনো ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট আদৌ আছে কিনা। সো এগুলোই হলো আপনার সোর্সেস অফ অডিট কনফিডেন্স। এই এই প্রসেসগুলো ইউজ করে আপনি অডিট কনফিডেন্স গ্রো করবেন, মানে আপনি অডিট এভিডেন্স কালেক্ট করবেন, মানেই হলো আপনার অডিট কনফিডেন্স গ্রো করবে। So to derive audit confidence from the client's controls, auditors have to ascertain them by inquiry, document them, and then test them to make sure that they operate in the way they think they do. By walkthrough testing, আপনি এই যে কন্ট্রোল যেগুলো আছে সেগুলোর ডিজাইন এবং ইফেক্টিভনেস দেখতে পারেন। হ্যাঁ, আর দে আর ইফেক্টিভ বাই টেস্ট অফ কন্ট্রোল, তারা কতটা ইফেক্টিভ টেস্ট অফ কন্ট্রোলের মাধ্যমে সেটা আপনি চেক করতে পারবেন। ওকে। So during the planning process, the audit team decides on the use of these sources to give sufficient audit confidence and that the mix should be রাইট। কারণ সবগুলাই নর্মালি আইডিয়াল অডিট প্রসিডিউর ডিপেন্ড করে, কারণ সবগুলা জায়গাতেই আমরা ট্রাই করি যে ফাইন্ড আউট করার জন্য যে এখানে কন্ট্রোল মেকানিজম আছে কিনা। থাকলে আমরা টেস্ট অফ কন্ট্রোল করি। টেস্ট অফ কন্ট্রোল দিয়ে কিছু আপনার একটা ভালো অ্যামাউন্ট অফ কনফিডেন্স আপনি গ্রো করতে পারেন। যদি বিগ ডাটা হয় সেক্ষেত্রে আপনার টেস্ট অফ ডিটেইলস দিয়ে খুব বেশি আপনি আগাতে পারবেন না, তখন আপনাকে টেস্ট অফ কন্ট্রোল দিয়ে, যদি বিগ ডাটা হয় এবং কন্ট্রোল মেকানিজম থাকে, তাহলে টেস্ট অফ কন্ট্রোল দিয়ে কন্ট্রোল পার্টটাতে আপনি একটা কনফিডেন্স গ্রো করলেন যে না, এই প্রসেসে কোনো ভুল হওয়ার চান্স অথবা এরর হওয়ার চান্সটা ইজ ভেরি লিমিটেড। তারপরে আপনি কিছু অ্যানালিটিক্যাল প্রসিডিউরস করতে পারেন। আর যদি দেখেন যে না, টেস্ট অফ কন্ট্রোল দিয়ে আপনি কিছুই করতে পারলেন না অথবা ডিজাইন এবং ইমপ্লিমেন্টেশন আপনি দেখলেন যে উইক, হ্যাঁ, তখন আপনি টেস্ট অফ ডিটেলস এবং অ্যানালিটিক্যাল প্রসিডিউরস দুটাই করতে পারলেন। সো এইভাবে আপনি ডাটা কালেকশন করতে পারেন, মিক্স আপটা প্রপারলি আপনি আপনার মতো করে করতে পারবেন আর কি। Then the audit plan will record the approach to be used as decided on by the audit team. এখন এই যে কোনটার ক্ষেত্রে কি অডিট প্রসিডিউর করে কোথায় গেলেন, কি ডাটা কালেকশন করলেন, করার পরে কোন ডিসিশনের উপর বেসিস করে আপনি অনেক সময় দেখবে যে কন্ট্রোল টেস্ট করার পরে আর আপনি সাবস্টেন্টিভ টেস্ট করলেন না কোনো একটা প্রসেসে, কেন করলেন না সেই জিনিসগুলো কিন্তু প্রপারলি ডকুমেন্টেড হতে হবে, মানে মনের মধ্যে থাকলে হবে না। আপনার অডিট ওয়ার্কিং পেপারসে এই জিনিসগুলো কিন্তু রিটেন থাকতে হবে যে হ্যাঁ, আমি এই যে একটা স্পেসিফিক অ্যাসারশনের উপরে আমি এই অডিট প্রসিডিউরটা পারফর্ম করলাম, একটা টেস্ট অফ কন্ট্রোল করলাম, করার পরে আমি আইডেন্টিফাই করলাম এই এই এতগুলো স্যাম্পলিং নিয়ে আমি টেস্ট অফ কন্ট্রোল পারফর্ম করেছি, করার পর আমি দেখলাম যে ডিজাইন এবং ইমপ্লিমেন্টেশন ইফেক্টিভ। এবং এই এই যে আপনার কোনো একটা তো কারণ দেখাতে হবে যে আপনি কেন সাবস্টেন্টিভ প্রসিডিউরগুলো করছেন না। হ্যাঁ, আবার অনেক সময় টেস্ট অফ কন্ট্রোল করার পরে সাবস্টেন্টিভ প্রসিডিউর বেশি করে যে করবেন, তখন কেন করবেন সেটাও আপনাকে এখানে প্রপারলি রাইট ডাউন করতে হবে। বা কি পরিমাণ স্যাম্পল নিচ্ছেন, কেন এই পরিমাণ স্যাম্পল নিচ্ছেন, এর বেশি বা কম না কেন, সেই জিনিসগুলো কিন্তু প্রপারলি এখানে রাইট ডাউন করতে হবে। যাতে করে আপনার এটা তো ওয়ার্কিং পেপারস আপনি যেগুলো করছেন, এগুলো তো আপনার জন্য একটা কি, এটা একটা আপনার জন্য এভিডেন্স স্বরূপ যে আপনাকে কোনো রেগুলেটর বা আপনি যে আইসা ফলো করে অডিট করছেন, আপনার মধ্যে যে ডিপারচার নাই সেটা যদি কেউ প্রশ্ন তুলে, সেটাকে আপনার সেটা রেসপন্স দেওয়ার জন্যই আপনার কিন্তু এই অডিট প্রসিডিউরগুলো প্রপারলি ডকুমেন্টেড এবং রিটেন থাকা উচিত। বোঝা গেছে? কোনো প্রশ্ন আছে এই পর্যন্ত? জি স্যার, বুঝতে পারছি।
ওকে, সো তারপর আসে রিলায়েন্স অন কন্ট্রোলস। আমাদের আইসা যে, আচ্ছা আপনাদের এক্সাম কবে? স্যার আগস্টের মিডলের দিকে। আগস্টের 17 18। আগস্ট স্যার। ওকে, সময় আছে আর কি। জি স্যার। ওকে, সো রিলায়েন্স অন কন্ট্রোলস আমরা যদি বলি আর কি, সো আইসা 500 যে আছে, সেইস অডিটর্স নিড টু ক্যারি আউট টেস্ট অফ কন্ট্রোলস আন্ডার টু সেটস অফ সার্কামস্টান্সেস। মানে আপনি কখন টেস্ট অফ কন্ট্রোল আপনি পারফর্ম করবেন? when they are intending to rely on controls to reduce audit risk. অডিট রিস্ক কমানোর, কারণ কন্ট্রোল টেস্টটা এমন একটা টেস্ট যেটা অনেক কম সময়ে এবং অনেক কম এভিডেন্স চেক করে ভালো একটা কনফিডেন্স লেভেল পাওয়া যায়, এই জন্যই কন্ট্রোল টেস্টের উপরে অনেকে রিলাই করে। when they are unable to derive sufficient evidence from substantive procedures, অনেক সময় দেখা যায় আপনি ডাটার যে নেচার আছে, নেচার অফ ডাটা দেখার পরে আপনি বুঝবেন যে আপনার এই সাবস্ট্যান্টিভ প্রসিডিউরস পারফর্ম করে আপনি সাফিসিয়েন্ট অডিট এভিডেন্স আপনি কালেক্ট করা আপনার জন্য ডিফিকাল্ট। ঠিক আছে, সো ইন দ্যাট কেস কন্ট্রোলের উপরে ডিপেন্ড করতে হয় আর কি। সো দ্য টাইপ অফ টেস্টিং উইল ডিপেন্ড অন দ্য নেচার অফ দ্য কন্ট্রোল। এখন কন্ট্রোলের নেচার, এখন সবগুলা কন্ট্রোল টেস্টিং যে একই ফর্মুলাতে বা একই মেথডে হবে তা কিন্তু না। ইট ডিপেন্ডস অন যে কন্ট্রোলের নেচারটা কিরকম, কন্ট্রোলটা যে নেচারের, তার ডাটাগুলো যে নেচারে আছে, এর উপর বেস করে আপনাকে যেটা করতে হবে যে কন্ট্রোলটা ডিজাইনটাও আপনাকে, কন্ট্রোল টেস্টিং এর যে ডিজাইনটা প্রসেসটাও আপনাকে সেভাবে ফিক্স করতে হবে। এটা এমন কোনো ফর্মুলা না যেটা ফিক্স ফর অল। ঠিক আছে, এরপরে the client's procedures for authorizing expenditure, for example, could take many forms. এই যে একটা ক্লায়েন্ট যদি তার এক্সপেন্ডিচার অথরাইজ করে, সেটা অনেকগুলো ফরম্যাট থাকতে পারে। সো দেয়ার কুড বি অ্যান অ্যাপ্রুভাল বক্স ইন আ গ্রিড রাবার স্ট্যাম্পড on invoices. Auditors would check that the stamp had been applied and the box signed or initialed on a sample of invoices. সো ধরেন কোনো একটা স্ট্যাম্পের মধ্যে হয়তো অ্যাপ্রুভাল বক্স আছে, সেটা দিয়ে আপনার অ্যাপ্রুভাল গুলো দেওয়া হয়েছে প্রপারলি, বক্স মানে এটাকে স্টাম্পিং করা হয়েছে এবং এর উপরে সাইন দেওয়া হয়েছে, এটা একটা হতে পারে। অথবা হতে পারে যে অ্যাপ্রুভাল গুলা আপনার, এটা অনলাইন বেসড অ্যাপ্রুভাল হয় থ্রো সফটওয়্যার। তো সেক্ষেত্রে দেখতে হবে যে সফটওয়্যার যেটা আছে সেটার আইটি কন্ট্রোল প্রপারলি এস্টাবলিশ করা হয়েছে কিনা, এখানে চাইলেই যে কেউ এগুলো প্রসেস চেঞ্জ করতে পারে কিনা, অ্যাপ্রুভাল ছাড়া বের হয়ে যেতে পারে কিনা, এই কন্ট্রোল টেস্টগুলা করতে হয়। ঠিক আছে, সো এক্সপেন্ডিচার ওভার a certain level may need to be approved by the board or by a committee. Auditors would check the minutes of the relevant meetings. যদি এমন হয় যে as per দেয়ার মানে পলিসি, একটা সার্টেন লেভেলের উপরে এক্সপেন্ডিচার হলে বোর্ডের অ্যাপ্রুভাল লাগে, অথবা অডিট কমিটির অ্যাপ্রুভাল লাগে, অথবা এমডির অ্যাপ্রুভাল লাগে, মানে একটা লেভেল মেনটেন করে চলে আর কি। হুম, ডেলিগেশন অফ অথরিটি এখানে কাজ করে। সো সেটা দেখতে হবে যে ওই রেলিভেন্ট বোর্ড মিটিং এর যেগুলো অ্যাপ্রুভাল প্রয়োজন হয় সেগুলোর প্রপার বোর্ড মিটিং রেজুলেশন আছে কিনা। দ্য ক্লায়েন্ট মে অপারেট আ বাজেটারি কন্ট্রোল সিস্টেম where managers have responsibility for particular projects and where the board or a committee will periodically review actual performance against budget. তার মানে যেখানে বাজেটারি প্রসেসটা রান করে, বাজেটারি কন্ট্রোল মেকানিজম আছে, সেখানে প্রসেসটা হলো যে কেউ কেউ আছে প্রথমে 5 ইয়ার্স এর জন্য একটা বাজেট করে, 5 ইয়ার্স এর একটা স্ট্র্যাটেজিক বাজেট করে, তার উপর বেস করে প্রত্যেক বছর আলাদা আলাদা বাজেট করা হয় এবং বছরের শুরুতে
প্রত্যেকটা হেডের জন্য আলাদা যে বাজেট থাকে, এই বাজেটগুলা তৈরি করা হয়, করার পরে বোর্ড এটা রিভিউ করে, করার পরে এটা বোর্ড এগুলোকে অ্যাপ্রুভ করে। এখন এগুলো আবার প্রত্যেকটা হেড ওয়াইজ, যেমন আমি যদি বলি রেভিনিউ, রেভিনিউ ধরেন আপনার 5টা হেডে কোন হেডে কতটুকু রেভিনিউ আপনার বাজেট করা হয়েছে এবং কোন মাসে কতটুকু। ইভেন কিছু কিছু কোম্পানি আছে উইকলি এগুলো করা হয়, যে রেভিনিউ ফ্রম রেভিনিউ স্ট্রিম 1 এগুলো 52 উইকসে এক বছর হয়। সো 52 উইকসে কোন উইকসে কোন উইকে কতটুকু করে রেভিনিউ তারা প্রজেকশন করছে বা বাজেট করছেন, এই প্রজেকশনটা করা হয়। করার পরে এগুলো আপনার অ্যাপ্রুভাল করা হয়। এরপরে এই যে উইকলি অথবা মান্থলি যে বাজেট করা হলো, এই বাজেটের এগেইনস্টে অ্যাকচুয়াল যে পারফরমেন্স হয় সেগুলো আবার কি করা হয়, যে সেগুলো আবার কম্পেয়ার করা হয়। কম্পেয়ার করে এটাকে বলে বাজেটারি কন্ট্রোল মেকানিজম আর কি। যে বাজেটের সাথে অ্যাকচুয়াল পারফরমেন্স দেখে সেটা কম্পেয়ার করে তারপর ভ্যারিয়েন্স অ্যানালাইসিস করে বোর্ডকে আবার রিপোর্ট করতে হয়। ঠিক আছে। সো এগুলো আপনি দেখতে পারেন, এগুলো কন্ট্রোল টেস্ট করে। সো প্রসিডিউরস হেয়ার মে বি মোর ডিফিকাল্ট টু ডিভাইস। কিছু কিছু জায়গা আছে যেখানে ডিউ টু দ্য নেচার অফ ডাটা আপনার হয়তো কোনো প্রসিডিউর পারফর্ম করা অনেক সময় অনেক ডিফিকাল্ট হয়। তখন আপনাকে যেটা করতে হয়, দ্য অডিটর্স কুড রিভিউ দ্য মাইনিউটস অফ দ্য রেলিভেন্ট মিটিংস। বোর্ড এবং বিভিন্ন কমিটির যে মিটিংগুলো হয় সেগুলো মাইনিউটসগুলো রিভিউ করে দেখতে হয় যে অ্যাকচুয়ালি ম্যানেজমেন্টের ইন্টেনশন কি ছিল এবং তাদের এক্সপেকটেশন কি ছিল, তাদের ডিরেকশন কি ছিল, সেইভাবে করা হয়েছে কিনা অ্যাকচুয়াল এক্সপেন্সেসগুলো। তারপরে দ্য অডিটর্স কুড সিলেক্ট আ স্যাম্পল অফ প্রজেক্টস and make actual or budget comparisons and then follow up to see what the client did in response to any overruns. তার মানে কোনো স্পেসিফিক প্রজেক্ট অথবা কোনো একটা স্পেসিফিক স্ট্রিম ধরে চেক করতে হয় যে বাজেট কি ছিল এবং কম্পেয়ার করে দেখতে হয় যে অ্যাকচুয়াল পারফরমেন্স কেমন। হ্যাঁ, আহ, যদি কোনো একটা স্পেসিফিক ক্ষেত্রে ধরেন কোনো একটা এক্সপেন্সের ক্ষেত্রে যদি ওভাররান হয়, মানে আপনার যা বাজেট ছিল তার চেয়ে বেশি যদি হয়ে যায়, সেক্ষেত্রে আপনার ম্যানেজমেন্ট এটাকে কিভাবে এটাকে অ্যাকোমোডেট করছে সেই জিনিসগুলো চেক করা। The auditors could attend the relevant meetings and observe how they are conducted, but they need to be careful about whether the auditor's presence at the meeting will affect the way the meeting is conducted. So auditor যেটা করতে পারে as part of ওয়াক থ্রু টেস্ট, তারা অনেক সময় ক্লায়েন্টের বোর্ড মিটিং এ অ্যাটেন্ড করতে পারে জাস্ট টু সি হাউ দে আর কন্ডাক্টিং দ্য মিটিং, জাস্ট দেখার জন্য। সো তাদেরকে আবার কেয়ারফুল হতে হবে যে তারা যদি বোর্ড মিটিং এ অ্যাটেন্ড করে তখন তাদের অ্যাকচুয়ালি যেভাবে তারা কন্ডাক্ট করে সেটা না আবার চেঞ্জ হয়ে যায়। নর্মালি চেঞ্জ হয়ে যাওয়ার চান্সটা বেশি, কারণ যখন অডিটর অ্যাটেন্ড করবে তখন দেখা যাবে অনেক ফিটফাট করে সুন্দর করে প্রসেস মেনটেন করে করবে, বাট অ্যাকচুয়ালি হয়তো সেভাবে নাও করতে পারে। এটা মাথায় রাখতে হবে। ওকে। So in respect of IT controls, the following questions are relevant. কিরকম, যদি একটা কোনো জায়গায় যদি কোনো আমরা জানি যে কন্ট্রোল আছে, ম্যানুয়াল কন্ট্রোল, আইটি কন্ট্রোল এবং আরেকটা আছে যে উম, মানে আইটি কন্ট্রোল উইথ ম্যানুয়াল কম্পোনেন্ট। তিন ধরনের কন্ট্রোল মেকানিজম থাকে। সো হাইব্রিড তার কন্ট্রোল। মধ্যে হ্যালো, স্যার বললাম হাইব্রিড কন্ট্রোল। ওটাকে হাইব্রিড বলা যেতে পারে, বলতে পারেন। সেখানে আইটি কম্পোনেন্টও থাকে, সেখানে ম্যানুয়াল কম্পোনেন্টও থাকে। দ্যাট মে বি অ্যান হাইব্রিড কন্ট্রোল। সো ইন রেসপেক্ট অফ আইটি কন্ট্রোল যদি আমরা বলি, এই ফলোইং কোশ্চেন্স গুলা ভেরি রিলিভেন্ট। কিরকম, হাউ ডু দিস অপারেট, এই যে আইটি কন্ট্রোলটা এটা কিভাবে অপারেট করছে। ইজ দ্য অডিটর জাস্টিফাইড ইন অ্যাসেসিং দ্যাট দে ফাংশন প্রপারলি,
তার মানে আপনি যদি এই যে আইটি কন্ট্রোলটা এটা যদি প্রপারলি ফাংশন করছে কিনা এটা দেখার জন্য আপনার অনেক সময় দেখা যাবে আইটি এক্সপার্টের প্রয়োজন হতে পারে। সো সেটা আপনাকে অ্যাসাইন করতে হবে প্রয়োজনে। ইফ আ ক্লায়েন্ট ইউজেস আ রিকগনাইজড অ্যাকাউন্টিং প্যাকেজ, ইজ দ্য অডিটর জাস্টিফাইড ইন অ্যাজিউমিং দ্যাট, ফর এক্সাম্পল, ভ্যাট উইল বি ক্যালকুলেটেড কারেক্টলি অ্যান্ড দ্যাট কন্ট্রোল অ্যাকাউন্টস উইল বি আপডেটেড প্রপারলি? এটা একটা এক্সাম্পল যে ভ্যাটের ক্ষেত্রে এটা। তারপরে অ্যাকাউন্টস রিসিভেবলের এজিংটা ঠিক মতো হচ্ছে কিনা, অ্যাকাউন্টস পেয়েবলের এজিংটা ঠিক মতো হচ্ছে কিনা। তারপরে আমরা যে অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট গুলো দেওয়া হচ্ছে, প্রভিশন গুলো ক্রিয়েট করা হচ্ছে, সেগুলো কি টাইমলি হচ্ছে কিনা। অনেক সময় রিভার্সিং এন্ট্রি ক্রিয়েট করা হয় অ্যাট দ্য এন্ড অফ আ স্পেসিফিক পিরিয়ড, সেগুলো কি অটো রিভার্স করছে কিনা পিরিয়ড এন্ডে, এগুলো দেখতে হয়। জার্নাল এন্ট্রি কোন কোন সময়ে দেওয়া হচ্ছে সেটা ট্র্যাক রেকর্ড, অডিট ট্রেইল আছে কিনা এই সফটওয়্যারে, যে যে কোনো মুহূর্তে আপনি দেখতে পারবেন যে কখন কে এই সফটওয়্যারে মানে লগ ইন করেছে, লগ আউট করেছে, কে কোন কোন এন্ট্রি গুলা দিয়েছে, সেটার কোনো রেকর্ড আছে কিনা। সো আরো অনেক কিছু আছে যেগুলো অ্যাজ পার্ট অফ মানে আইটি কন্ট্রোল মেকানিজম আপনার অ্যাজ এন অডিটর এই প্রশ্নগুলো আপনার মধ্যে থাকতে হবে এবং এগুলো চেক করতে হবে। সো এই অ্যাজাম্পশন গুলো প্রুফ করার জন্য অনেক সময় আপনার কম্পিউটার অ্যাসিস্টেড অডিট টেকনিক্স, অনেক সময় এই আইটির যে এনভায়রনমেন্ট আছে সেটাকে প্রপারলি চেক করার জন্য আপনার আইটি কন্ট্রোল, আইটি মানে কম্পিউটার অ্যাসিস্টেড অডিট টেকনিক্স আপনার অনেক সময় ইউজ করার প্রয়োজন হতে পারে। এগুলো গেল যে কন্ট্রোল মেকানিজম নিয়ে আমাদের যে মানে কনসার্ন গুলা এবং সেগুলো কিভাবে আমরা সেগুলোকে অ্যাড্রেস করতে পারি। এরপরে আসে সাবস্ট্যান্টিভ অ্যাপ্রোচ। সাবস্ট্যান্টিভ প্রসিজার্স ফল ইনটু টু ক্যাটাগরিজ। আমরা অল থ্রো এটা বলে এসেছি যে দুই ধরনের অ্যাপ্রোচ আমরা ফলো করি, একটা হলো কন্ট্রোল টেস্ট আর একটা হলো সাবস্ট্যান্টিভ টেস্ট। সো সাবস্ট্যান্টিভ টেস্টটা দুই ধরনের হয়, একটা হলো অ্যানালিটিক্যাল প্রসিডিউর আর একটা হলো টেস্ট অফ ডিটেলস। অ্যানালিটিক্যাল প্রসিডিউরের মধ্যে আপনারা জানেন লজিক টেস্ট হতে পারে, রেশিও অ্যানালাইসিস, প্রিডিক্টিভ অ্যানালাইসিস, হ্যাঁ, কম্পারিজন উইথ দ্য বাজেট, ট্রেন্ড অ্যানালাইসিস, এরকম বিভিন্ন ধরনের যত অ্যানালাইসিস করবেন সবগুলাই অ্যানালিটিক্যাল প্রসিডিউরের মধ্যে পড়বে। আর টেস্ট অফ ডিটেলস আমরা জানি, যেটা আমরা ডিটেইল লেভেলে টেস্ট করি কিছু ট্রানজ্যাকশন নিয়ে, সেটাকে আমরা বলি টেস্ট অফ ডিটেলস। স্যাম্পলিং করে স্পেসিফিক কিছু ট্রানজ্যাকশন সিলেক্ট করি এবং সেগুলো টেস্ট অফ ডিটেলস করি, এবং এগুলো করতে গিয়ে ক্লায়েন্টের কাছ থেকে আমরা এভিডেন্স গুলো নেই, নিয়ে আমরা একদম অনেক কিছু চেক করি প্রত্যেকটা ট্রানজ্যাকশনে, সেটাকে আমরা বলি টেস্ট অফ ডিটেলস। ওকে, সো auditor must always carry out substantive procedures on material items. Definitely আপনি তো যে আইটেমগুলো আপনার জন্য ম্যাটেরিয়াল মনে হবে সেই আইটেমগুলোর উপরেই সাবস্টেন্টিভ প্রসিজার্স গুলো পারফর্ম করতে হবে। এবং আপনি যখন স্যাম্পলিং করবেন, আপনি যদি কম্পিউটার অ্যাসিস্টেড অডিট টেকনিক্স ইউজ করেন, আপনি স্যাম্পলিং করার সময় ম্যাটেরিয়াল আইটেমগুলোই সিলেক্ট করে স্যাম্পলিং সিস্টেমে আপনি রান রান করবেন। আপনার ট্রানজেকশনের যে জিএল আছে, জিএল নিয়ে রান করলে আপনার ম্যাটেরিয়াল আইটেমগুলাই সে সিলেক্ট করে। সো দ্য অডিটর মাস্ট ক্যারি আউট দ্য ফলোয়িং সাবস্টেন্টিভ প্রসিজার্স। কি হতে পারে? অ্যাগ্রিং দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস টু দ্য আন্ডারলাইং অ্যাকাউন্টিং রেকর্ডস। ওকে, আমরা যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টসটা পাচ্ছি, ধরেন একটা কোম্পানি তার অ্যাকাউন্টিং ইআরপি ইউজ করে। সো আমরা যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস পাচ্ছি সেটা কিন্তু সে দিচ্ছে আপনাকে, বলছে যে এটা ইট হ্যাজ বিন জেনারেটেড ফ্রম দেয়ার ইআরপি। তখন আপনার অ্যাকাউন্টিং রেকর্ডস দেখতে হবে, অ্যাকাউন্টিং রেকর্ডস দেখতে হবে যে সেখান থেকে আপনার ট্রায়াল ব্যালেন্স দিতে হবে, ব্যালেন্স শিট, ইনকাম স্টেটমেন্ট, সবকিছু সেখান থেকে জেনারেটেডটা নিতে হবে। নেওয়ার পরে সেটার সাথে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট টালি করে কিনা সেটা আপনাকে দেখতে হবে, প্রত্যেকটা আইটেমের ক্ষেত্রে এটা করতে হবে মাস্ট। এক্সামিনিং দ্য ম্যাটেরিয়াল জার্নাল এন্ট্রিজ। সো এখান থেকে যে ম্যাটেরিয়াল যে জার্নাল এন্ট্রিজ গুলো পোস্টেড হয়েছে অফ মানে অফ টাইমে, উইকেন্ডে, তারপরে হাই ভ্যালু অ্যামাউন্ট, এরকম জার্নাল এন্ট্রি টেস্ট বলে অডিট প্রসিডিউর একটা আছে, সেটা আমরা পারফর্ম করি। এবং ওভার মানে এট দ্য ইয়ার এন্ড, মান্থ ক্লোজিং এর সময়
এরকম যেগুলো আছে সেগুলো আমরা টেস্ট করি। এক্সামিনিং আদার অ্যাডজাস্টমেন্টস মেড ইন প্রিপেয়ারিং দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস, তার মানে ইয়ার এন্ডের পর ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস প্রিপেয়ার করার সময় যে অ্যাডজাস্টমেন্টস গুলো দেওয়া হয়েছে সেগুলো আমরা এক্সামাইন করি। এই জিনিসগুলো মাস্ট করতে হয়, মানে এমন না যে এগুলোই সব, but এগুলো বলা হচ্ছে আহ এগুলো আপনাকে এই জিনিসগুলো মাস্ট করতে হবে আর কি সবগুলোর ক্ষেত্রে। So the auditor must determine when it is appropriate to use which type of substantive procedure. এখন যেটা বললাম যে আপনার কোনোটাই ফিট ফর অল না, কোন অডিট প্রসিডিউর কখন করবেন, তার এক্সটেন্ট কিরকম হবে, হ্যাঁ, নেচারটা কি হবে। সো এটা সোললি ডিপেন্ড অন ইয়োর জাজমেন্ট অ্যান্ড ইয়োর অডিট প্ল্যানিং, এর উপর বেস করে আপনি করবেন। সো অ্যাপ্রোপ্রিয়েট টাইম বের করতে হবে যে কখন কোন সাবস্টেন্টিভ প্রসিডিউরটা আপনি পারফর্ম করবেন। অ্যানালিটিক্যাল প্রসিজার্স টেন্ড টু বি অ্যাপ্রোপ্রিয়েট ফর লার্জ ভলিউমস অফ প্রিডিক্টেবল ট্রানজাকশনস, ফর এক্সাম্পল ওয়েজেস অ্যান্ড স্যালারিজ। ওয়েজেস অ্যান্ড স্যালারিজটা প্রিডিক্টেবল কেন বলেন দেখি? প্রিসেটেড থাকে তাই। এরকম হ্যালো, সরি, এটার প্রত্যেকটা এমপ্লয়ির একটা রেঞ্জ, মানে আগে থেকে প্রতিষ্ঠানের গ্রোথ বিবেচনা করে এটা প্রিডিক্ট করে যায় যে ভবিষ্যতে যে ওয়াজের স্যালারি যা হচ্ছে ভবিষ্যতে আরো বাড়তে পারে বা বা কমতে পারে। এটা প্রতিষ্ঠানের গ্রোথের অবস্থা বিবেচনা করে। গ্রোথ যদি লেস হয় তাহলে এক ধরনের চিন্তা ভাবনা থাকতে, মানে বোঝা যায় যে ওয়াজেস বা স্যালারি পরিমাণ আগে থেকে আগে কমবে। আবার যদি মানে গেস গ্রোথটা ভালো করা হয় যায়, অবশ্যই এই জন্য প্রেডিক্টিভ ভ্যালু। সেখানে এক ধরনের প্রিডিকশন হতে পারে যে বর্তমানে যা স্যালারি এবং ওয়াজেস যাওয়া হচ্ছে তার তো আগামী বছর আরো দ্বিগুণ না হলেও আরো বাড়তে পারে। এই প্রিডিকশনটা করাই যায়। সেটা কি অর্গানাইজেশনের ধরেন রেভিনিউ স্ট্রিম বাড়ার সাথে হবে, নাকি দ্যাট ইজ রিলেটেড টু দ্য নাম্বার অফ এমপ্লয়িজ ওয়ার্কিং? এটা অর্গানাইজেশনের যদি এক্সপানশন হয় হুম। তাহলে তো অবশ্যই এমপ্লয়ীদের একটা নাম্বার অফ এমপ্লয়ি বাড়বে। আবার অনেক সময় দেখা যায় নাম্বার অফ এমপ্লয়ি যা আছে তাই থাকে। হ্যাঁ, অনেক সময় এরকমও হয়, কিন্তু আবার গ্রোথও বাড়ছে। কিন্তু এই এমপ্লয়ি দিয়ে এবার ওই গ্রোথটাকে সাপোর্ট দেওয়া যায়, তখন এমপ্লয়ীদের ফাইন্যান্সিয়াল বেনিফিট বাড়বে। সেটা তো প্রিডিকশন করা যেতে পারে, কারণ তখন কাজের ব্যাপ্তি বেড়ে যায়। রাইট, বোথ আর অ্যাপ্রোপ্রিয়েট। নর্মালি আমরা অ্যাট ইনিশিয়াল লেভেল আমরা যদি বলি যে আমরা লজিক টেস্ট করতে পারি, লাইক ধরেন 2023-তে আমার অর্গানাইজেশনে হয়তো 10,000 এমপ্লয়িজ ছিল। সো 10,000 এমপ্লয়িজের জন্য আমরা কি পরিমাণ স্যালারি ছিল, স্যার 2024-এ এসে আপনি দেখবেন যে কি পরিমাণ এমপ্লয়িজ এখান থেকে লিভ করেছে, কি পরিমাণ এমপ্লয়িজ নতুন জয়েন করেছে, এবং কোন টাইমগুলোতে বেশি লিভ করেছে, জয়েন করেছে, এগুলোর যদি আপনি একটা প্লাস মাইনাস করেন, একটা অ্যানালাইসিস করেন, এবং যে ধরনের এমপ্লয়ি চলে গেছে তারা কোন লেভেলের, এক এক লেভেলের এমপ্লয়ি এক এক ধরনের স্যালারি পায়। সো এটা একটা অ্যানালাইসিস করলে আপনি দেখবেন যে আপনার এই অ্যানালাইসিস দিয়ে 23 থেকে 24-এ একটা প্রজেকশন করেছেন যে স্যালারিজ অ্যান্ড অ্যালাউন্সেস এই অ্যামাউন্টটা হওয়া উচিত। সো যদি কোনো ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট না থাকে তাহলে দেখবেন আপনি যে প্রিডিকশনটা করেছেন, হ্যাঁ, এই প্রিডিকশনটার মোটামুটি 5% আপনার ডেভিয়েশন যদি আপনি চিন্তা করেন যে 5% প্লাস মাইনাস এর মধ্যে অ্যাকচুয়াল স্যালারিটা থাকে। যদি না থাকে তাহলে বুঝতে হবে যে এখানে হয়তো ইদার ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট আছে, অথবা কোনো একটা সিগনিফিক্যান্ট ইভেন্ট হয়েছে, সিগনিফিক্যান্ট নাম্বার অফ এমপ্লয়িজ এডিশন হয়েছে একটা সার্টেন টাইমে, অথবা সার্টেন টাইমে এটা চলে গেছে যেটা প্রপারলি এখানে রিফ্লেক্টেড না। সো এরকম অথবা সিগনিফিক্যান্ট গ্রোথ হয়েছে, স্যালারি ইনক্রিমেন্ট হয়েছে, সেটা তো আপনি সেগুলোও কনসিডার করেই অ্যানালাইসিসটা করবেন যে কখন স্যালারি গ্রোথ হয়েছে, কি পরিমাণে, হ্যাঁ, কোন লেভেল এমপ্লয়ীদের কি লেভেলে ইনক্রিমেন্ট হয়েছে। আবার যদি নাম্বার অফ এমপ্লয়িজ না বেড়ে থাকে তাহলে তাদের তাদের যে ইনসেনটিভ বা বেনিফিটস দেওয়া হচ্ছে বেনিফিটস লেভেলে
ইনক্রিমেন্ট হয়েছে কিনা, এই এই জিনিসগুলা এখানে অ্যানালাইসিস করলে আপনি বের করে ফেলতে পারবেন যে একটা সার্টেন রেঞ্জ। সো এই জন্য আমরা বলি ওয়েজেস অ্যান্ড স্যালারিজ আর প্রেডিক্টেবল। আবার ধরেন ডিপ্রিসিয়েশনটাও কিন্তু টু সাম এক্সটেন্ট প্রেডিক্টেবল। আপনার গত বছরের আপনি যদি দেখেন লাস্ট ইয়ারে কি পরিমাণ অ্যাসেট ছিল সেটার উপরে সেখান থেকে যদি কোনো কি বলে আপনার যদি কোনো এবছর যদি যে এডিশন যেগুলো হয়েছে সেগুলো ওভার দ্য পিরিয়ডে যখন যেটা এডিশন হয়েছে তার উপর আপনি ডিপ্রিসিয়েশন দেখলেন, আর যেগুলো ওপেনিং ব্যালেন্স ছিল এবং সেটার ওপেনিং থেকে ক্লোজিং পর্যন্ত ক্যারি করেছে ওইটার ওই রেসপেক্টিভ রেট ধরলে, আর এডিশনগুলোর রেসপেক্টিভ মান ধরে ধরে বা কোন কোন কোয়ার্টারে কি এডিশন হয়েছে একটা পার্সেন্টেজ ধরে করলেও এখানেও আপনি মোটামুটি বের করতে পারবেন। বাট এমনি অন্যান্য অনেক এক্সপেন্ডিচার থাকে, অনেক কিছুই থাকে যেগুলো এতটা প্রিডিক্টেবল হয় না, যেগুলো কম বেশি হয় বিভিন্ন মান্থসে, সেগুলো এইভাবে প্রিডিক্ট করা যায় না। স্যালারি অ্যান্ড ওয়েজেস এবং ডিপ্রিসিয়েশন যেভাবে প্রিডিক্ট করা যায় অন্যগুলো এইভাবে করা যায় না, এই জন্য এগুলোকে আমরা বলি প্রিডিক্টেবল। সো আমরা যদি আদার যে প্রসিডিউরস গুলো আছে, হ্যাঁ, সেগুলো যদি বলি, যেমন টেস্ট অফ ডিটেলস মে বি অ্যাপ্রোপ্রিয়েট টু গেইন ইনফরমেশন অ্যাবাউট অ্যাকাউন্টস ব্যালেন্সেস, লাইক ফর এক্সাম্পল ইনভেন্টরি, অ্যাকাউন্টস রিসিভেবল, পার্টিকুলারলি ভেরিফাইং দ্য অ্যাসারশনস অফ এক্সিস্টেন্স অ্যান্ড ভ্যালুয়েশন। এই জায়গাগুলো রিলেটেড আমরা ইনফরমেশন আমরা পেতে পারি টেস্ট অফ ডিটেলস থেকে। আর অন্যগুলোও পাওয়া যেতে পারে, বাট এগুলো রিলেটেড ফর এক্সাম্পল বেশি মানে পাওয়া যায় আর কি। এবং সেটা শুধু ইনভেন্টরিজ বা ট্রেড রিসিভেবলস না, এটা যেমন ব্যালেন্স রিলেটেড তেমনি ট্রানজেকশন রিলেটেড পাওয়া যাবে। আপনি ধরেন পারচেজেস রিলেটেড, সেলস রিলেটেড, এগুলো রিলেটেডও আপনি পাবেন। ওভারহেড রিলেটেড আপনি পাবেন। হ্যাঁ, সো হাউ মাচ সাবস্টেনিভ টেস্টিং ইজ ক্যারিড আউট উইল ডিপেন্ড অন হোয়াট, আপনি কতটুকু সাবস্টেনিভ প্রসিডিউর ক্যারি করবেন। মানে একটা রেসপেক্টিভ অ্যাকাউন্টস হেডে লেটস সে ইউ আর ইউ 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 আর গোয়িং টু প্ল্যান ফর টেস্ট অফ ডিটেলস অফ রেভিনিউ। সো তাহলে আপনার স্যাম্পল কতটা নিবে সেটা কিসের উপরে ডিপেন্ড করবে, মানে হাউ মাচ সাবস্টেন্টিভ টেস্টিং ইজ ক্যারিড আউট, মানে কত পরিমাণ এক্সটেন্টটা কি হবে। মানে পপুলেশন যদি 100টা ট্রানজেকশন হয়, আপনার স্যাম্পল হবে, আপনি তো স্যাম্পলিং বেসিসে অডিট করবেন, স্যাম্পল হবে কয়টা, 10টা, 15টা, 20টা, কতটা হবে সেটা ডিপেন্ড করবে কিছু ফ্যাক্টরের উপরে। কি কি ফ্যাক্টর? whether the auditor wants to rely on controls in the first place, in which case substantive testing might be reduced. যদি অডিটর কন্ট্রোলের উপরে বেশি রিলাই করতে চায়, যে কন্ট্রোল আসছে, কন্ট্রোলের রেজাল্টটা আসছে, কন্ট্রোলের ডিজাইন এবং অপারেটিং ইফেক্টিভনেস আছে, সো ইন দ্যাট কেস সে কিন্তু সাবস্টেনিভ টেস্টিং এর উপরে কম রিলাই করবে, সেক্ষেত্রে আপনার নাম্বার অফ স্যাম্পলও কিন্তু কমে যাবে। ওকে, সো উল্টাটা হলে নাম্বার অফ স্যাম্পল বেড়ে যাবে, মানে টেস্ট অফ ডিটেলস এর ক্ষেত্রে। আরেকটা হলো whether controls testing reveals that controls can be relied on. If they can't, the auditor will have to increase substantive testing. যদি কন্ট্রোলের উপরে রিলাই করতে না চায় বা না করতে পারা যায়, কারণ কন্ট্রোল টেস্ট করার পর দেখলো যে কন্ট্রোলের ডিজাইন এবং ইমপ্লিমেন্টেশন ইফেক্টিভ না, সো ইন দ্যাট কেস এই কন্ট্রোলের উপরে রিলাই নাও করতে পারে। যদি না করতে পারে তাহলে তখন কিন্তু টেস্ট অফ মানে ডিটেলস বা সাবস্টেন্টিভ টেস্টিং যেটা আমরা বলছি সেটার পরিধিটা বা স্কোপটা আপনার আরো বাড়াতে হবে। সো সাবস্টেন্টিভ টেস্টিং কতটুকু হবে তার মানে কত পরিমাণে করবে, স্যাম্পল নিয়ে করবে, এটা ডিপেন্ড করবে আসলে টেস্ট অফ কন্ট্রোলের রেজাল্টের উপর বেসিস করে। যদি টেস্ট অফ কন্ট্রোল করা যায়, যেখানে টেস্ট অফ কন্ট্রোলই নাই, মানে কন্ট্রোল মেকানিজমই নাই, তখন তো কন্ট্রোল টেস্ট করতে পারছেন না। সো ইন দ্যাট কেস সাবস্টেটিভ টেস্টিং আপনি করবেন একটা আপনার আহ, আপনার জাজমেন্ট ইউজ করে আপনি একটা নাম্বার অফ স্যাম্পল নেবেন, নেওয়ার পরে টেস্ট অফ সাবস্টেটিভ টেস্টিং করলেন, করার পরে আপনি যদি দেখেন যে আপনার এখান থেকে মানে মিস স্টেটমেন্টের পরিমাণ যদি খুবই মিনিমাম হয় তাহলে আপনি স্যাম্পল না না বাড়ালেও চলবে। বাট যদি দেখেন যে মিস স্টেটমেন্টের পরিমাণ অনেক বেশি, সেক্ষেত্রে আপনাকে আরো সাবস্টেনিভ টেস্টিং করতে হবে, করে আরো দেখতে হবে যে আরো মিস স্টেটমেন্ট আইডেন্টিফাইড হচ্ছে কিনা। সো সেটা আপনাকে চেক টেস্ট করতে হবে।
সো এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কি? আছে? না স্যার। একটা বিষয় দেখা যায় যে বিভিন্ন কর্পোরেট হাউস গুলোতে ইন্টারনাল কন্ট্রোল মানে ইন্টারনাল অডিট ডিপার্টমেন্ট আছে ইন্টারনাল কন্ট্রোল ইমপ্লিমেন্ট করার জন্য, কিন্তু দেখা যায় তাদের যে কার্য ধারা বা কাজ করার প্রসেসটা সেটা কিন্তু ব্ল্যাক এন্ড হোয়াইট না। এই কারণে এখানে অনেক ধরনের দেখা যায় যে সিস্টেমেটিক ওয়েতে অনেক কাজ হয় না, মানে যেটা মুখে মুখে ওরালি একটা সিস্টেম দাঁড়ায় গেছে। এটা কন্ট্রোল ঠিক আছে, কন্ট্রোল টুলস হিসেবে কাজ করে, কিন্তু ওরালি ব্ল্যাক এন্ড হোয়াইট না। এগুলো কিন্তু লিমিটেশন। হ্যাঁ, তাই না? তখন তখন আপনাকে চিন্তা করতে হবে। আপনি যদি আপনার জাজমেন্ট যদি বলে যে এখানে যে কন্ট্রোলটা ওরা বলছে সেটা আসলে প্রপারলি ফাংশনিং না, আপনি তো কিছু কন্ট্রোল টেস্ট করবেন, তাই না, ডকুমেন্টস নিয়ে। সো আপনি যখন কন্ট্রোল টেস্ট করে যদি দেখেন যে এটা ডিজাইন এবং ইমপ্লিমেন্টেশন ইফেক্টিভ না, সেক্ষেত্রে আপনাকে সাবস্টেন্টিভ অ্যানালিটিক্যাল প্রসিডিউর বা সাবস্টেন্টিভ প্রসিডিউর যেটা আছে, টেস্ট অফ ডিটেলস অ্যান্ড টেস্ট অফ সাবস্টেন্টিভ অ্যানালিটিক্যাল প্রসিডিউর এবং টেস্ট অফ ডিটেলস, ওগুলো বাড়াতে হবে। ওগুলোর স্যাম্পল তখন বাড়াতে হবে, ওটার স্কোপটা বাড়াতে হবে আপনাকে। তো এরপর রিলায়েন্স অন দ্য ওয়ার্ক অফ আদার্স। So an effective internal audit function may reduce, modify, or alter the timing of external audit procedures, but it can never eliminate them entirely. তার মানে আপনি কোনো একটা হেডে আপনি দেখলেন যে আপনার ক্লায়েন্টে আপনার ইন্টারনাল অডিট টিম আছে, সে আপনার ধরেন এই কোয়ার্টারে রেভিনিউ এর উপরে, পারচেজের উপরে, ইনভেন্টরির উপরে এবং ফিক্সড অ্যাসেটের উপর অডিট প্রসিডিউর পারফর্ম করেছে। সো আপনি তার রিপোর্ট গুলাই শুধু নিবেন, আপনি বললেন যে এটার উপরে আপনি কোনো অডিট প্রসিডিউর পারফর্ম করবেন না, সেটা কি সম্ভব? বুঝিনি, আরেকটু যদি বলতে। মানে ধরেন আপনার ক্লায়েন্টে ইন্টারনাল অডিট টিম আছে, ঠিক আছে? So এই বছরে তারা প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট, রেভিনিউ, পারচেজেস অ্যান্ড ইনভেন্টরি, এগুলোর উপরে অডিট প্রসিডিউর পারফর্ম করেছে এবং রিপোর্ট জেনারেট করেছে টু দ্য বোর্ড, ঠিক আছে? সেই রিপোর্টগুলো আপনি হাতে পেলেন। তো এখন আপনি কি এই হেডগুলোর উপরে অ্যাজ অ্যান অডিটর আপনি অডিট প্রসিডিউর পারফর্ম করবেন না করবেন না? আমি একটা জিনিস আমি রিভিউ করে দেখবো যে ওনারা যে ইন্টারনাল অডিট টিম যে বিষয়গুলো বের করতে পেরেছে, মানে যেগুলার সমস্যা বা যেগুলা প্রবলেম গুলো যে বের করছে সেগুলোর ব্যাপারে বোর্ড বা যেটা মানে গভর্নেন্স কোনো ধরনের যে পদক্ষেপ নেওয়া দরকার সেই পদক্ষেপগুলো নিছে কিনা এবং এগুলো বাস্তবায়ন হয়েছে কিনা। যদি না হয়ে থাকে তো অবশ্যই এগুলো নিয়ে আমার আমাদেরও করণীয় থাকবে অডিটর হিসাবে, সেটা বলছে। তো সেটা ধরেন আপনি উম, দেখলেন যে ইন্টারনাল অডিট টিম যে রিপোর্ট দিয়েছে সেখানে তেমন কোনো কিছু ম্যাটেরিয়াল কোনো কিছু নাই, মানে ম্যাটেরিয়াল মিস স্টেটমেন্ট আপনার আপনার কাছে ওই রিপোর্টে পেলেন না আপনি। সো দেন হোয়াট উইল ইউ? তখন কি করণীয়? তখন হ্যাঁ, তখন আমি এটাকে আমি স্যাম্পলিং করে দেখতে পারি যে আসলে তারা যেটা আমি ম্যাটেরিয়াল ম্যাটেরিয়ালিটি বিবেচনা করে সবগুলা ম্যাটেরিয়ালিটি বিবেচনা স্যাম্পলিং ঠিক করে স্যাম্পলিংটা আমি দেখতে পারি এক দুইটা যে আসলে তারা যে বলছে প্রবলেম নাই, আসলে কি প্রবলেম নাই কিনা। যদি দেখি একটা বা দুইটা স্যাম্পলিং করার পর দেখি যে প্রবলেম আছে এবং বেশ ভালো প্রবলেম থাকার সম্ভাবনা আছে, তখন আমার স্যাম্পলিং এরিয়া বাড়াই দেবো। ওকে। সো এখানে অনেকগুলো বিষয় আপনার আরো লক্ষ্য করতে হবে যে আপনি যে ইন্টারনাল অডিট টিমের কথা বলছেন তাদের আসলে স্কোপ অফ ওয়ার্ক কি, তাদের কোয়ালিফিকেশন, প্রফেশনাল কোয়ালিফিকেশন কি আছে, এবং তারা কাকে রিপোর্ট করে। হ্যাঁ, এবং তারা রিপোর্ট করলে বোর্ড সেটাকে কিভাবে আপনার সেটাকে রেসপন্সটা কিভাবে করে, এবং তারা যে অডিট প্রসিডিউর পারফর্ম করেছে সেটা প্ল্যানিংটা আপনাকে দেখতে হবে কিভাবে করেছে, সেটা কি আপনার যে স্ট্যান্ডার্ড আছে স্ট্যান্ডার্ডটা আপনার ফলো করে কিনা। তাহলে হয়তো আপনি আপনার প্রসিডিউরগুলোতে
আপনি হয়তো স্যাম্পলের পরিমাণ কমিয়ে দিতে পারেন, বা কিছু কিছু জায়গায় হয়তো আপনার মিনিমাম অডিট প্রসিডিউর পারফর্ম করলেও করতে পারেন। বাট আপনার যে রিস্ক অফ ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট, যে অ্যাসারশনগুলোতে আইডেন্টিফাই হয়েছে, সেখানে কিন্তু অ্যাটলিস্ট সার্টেন লেভেল অফ অডিট প্রসিডিউর আপনাকে পারফর্ম করতেই হবে। তাদের রিপোর্টের উপরে ফুললি ডিপেন্ড করাটা ঠিক হবে না আর কি। ঠিক আছে? So even where the internal audit function is deemed ineffective, it may still be useful to be aware of the internal audit conclusions. The effectiveness of internal, মানে যদি দেখেন যে কোনো অর্গানাইজেশন ইন্টারনাল রিপোর্ট দিচ্ছে, এটা কোনো পাত্তা দেওয়া হচ্ছে না, হ্যাঁ, সো তারপরেও আপনি দেখতে পারেন যে সেখানে তারা যে রিপোর্ট করছে কিসের উপরে, কোন কোন ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট গুলো তারা আইডেন্টিফাই করছে, কোন কোন উইকনেস গুলো ওনারা আইডেন্টিফাই করছেন, সেগুলো নিয়ে আপনি অডিট প্রসিডিউর যখন পারফর্ম করবেন, তখন ওই জিনিসগুলো মাথায় থাকলে আপনার জন্যও কিন্তু প্রপার অডিট প্রসিডিউর পারফর্ম করা আরো ইজি হবে। আপনি জানেন যে কোন জায়গাগুলোতে প্রবলেম আছে। তো এখানে আবার একটা বিষয় থাকে, ব্লাইন্ড স্পট বলে একটা কথা থাকে, ডিটেকটিভরা যেটা বলে আর কি, ব্লাইন্ড স্পট। আপনি যখন মাইন্ডসেট কোনো একটা দিকে যখন আপনি ফিক্স করবেন, সেইভাবে যখন আপনি ডিটেকশন করতে যাবেন, তখন দেখবেন আপনার চোখের সামনে দিয়ে অনেক কিছু ঘটবে। আপনি সেটা আপনার মাথায়, এটা কখনোই আপনার মনেই হবে না যে এটা হতে পারে। সো এখন এই ইন্টারনাল অডিট রিপোর্ট যে জায়গাগুলো নিয়ে কাজ করেছে এবং যেগুলোতে রিপোর্ট দিচ্ছে, দেখলেন যে হয়তো ছোটখাটো উইকনেস তারা বলছে, বাট আপনি মনে করলেন যে এই জায়গাতেই মনে হয় আছে, তাহলে অন্য জায়গায় নাই। এটা কিন্তু ভুল। এই জিনিসটা মাথায় রাখতে হবে যে ইউ আর অ্যাক্টিং অ্যাজ অ্যান অডিটর লাইক আ ডিটেকটিভ। সো আপনার ব্লাইন্ড স্পট গুলো আপনাকে মাথায় রাখতে হবে, যে আপনি মাইন্ডসেটটা একরকম করে নিবেন না যে এইরকম এই জায়গাগুলোতে আমি ধরবো, বাকি জিনিসগুলো আমি কনসিডার করব না। তাহলে দেখবেন যে ওই ব্লাইন্ড স্পট দিয়ে অনেক কিছু হয়ে যাবে, পার পেয়ে যাবে, আপনি সেগুলো হয়তো আইডেন্টিফাই করতে পারবেন না অ্যাজ এন মানে অডিটর। স্পেকট্রিজমটা থাকতে হবে মাথার ভিতরে, স্পেকট্রিজমটা পুরাটাই। স্কেপটিসিজম সবকিছু নিয়েই থাকতে হবে। ঠিক আছে? এই জিনিসটা যত ভালো থাকবে তত ভালো। সো আপনি ভালো অডিটর হতে পারলে কিন্তু আপনি মানে অনেক অনেক কিছুতেই আপনি অ্যাজ এ প্রফেশনাল, আপনি যখন কর্পোরেট ওয়ার্ল্ডে বা বিভিন্ন জায়গায় কাজ করবেন, তখন কিন্তু আপনার ওই স্কেপটিসিজমটা ইউজ করে আপনি অনেক ভালো পারফর্ম করতে পারবেন। So the effectiveness of internal audit will have a great impact on how the external auditors assesses the whole control system and the assessment of audit risk. এই জিনিসগুলা আপনি প্রপারলি অ্যাজ অ্যান অডিটর আপনি মানে করতে পারবেন, যদি ইন্টারনাল অডিটের কাজগুলোকে আপনি প্রপারলি ইভালুয়েট করতে পারেন। আমি ফাংশনালি আমাদের দেশে যে সিস্টেমটা দাঁড়াইছে সেটা হলো ইন্টারনাল ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হলো অডিট কমিটির চেয়ারম্যান, হুম এবং এবং অডিট কমিটির চেয়ারম্যান কিন্তু সাধারণত দেখা যায়, যদিও আমরা কাগজপত্রে আমরা বা এরকমই হয় যে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টররা ইন্ডিপেন্ডেন্ট পারফরমেন্স করে, আসলে তো কিন্তু তাই না। আমরা রিয়েলি আমরা দেখতেছি ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টররা তারাই হয় ডিরেক্টর। আমাদের যে গাইডলাইন আছে, বেসিকের যে গাইডলাইন আছে, যে এই গাইডলাইনের বাইরে যেও কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর নিয়োগ করা যায়, যেখানে আমাদের মানে ডিরেক্টরদের সাথে একটা রিলেশনশিপ বিল্ড করা সম্ভব। তারা ওই ডিরেক্টরদের লিস্ট ইয়ার বাইরে, ইথিক্সের বাইরে কাজ করে না সাধারণত। তো দেখা যায় সে এখানে কিন্তু আসলে ইন্ডিপেন্ডেন্ট, আমরা কাগজ কলমে বলছি, আসলে সে মানে ফাংশনালি সে ইন্ডিপেন্ডেন্ট না। তো সে যদি ইন্ডিপেন্ডেন্ট না, তার পাওয়ার নাই, যখন ইন্টারনাল অডিট ডিপার্টমেন্ট দেখে যে আমাদের যিনি বস ওনার নিজেরই তো নিজে নিজে এখানে আমাদের চাকরির সিকিউরিটি নাই, উনি আমাকে, ওনার কথায় আমরা যাই করি, দিন শেষে আমাদের চাকরিটা থাকবে না। এইরকম এই ধরনের বদ্ধমূল ধারণা প্রসূত প্রতিষ্ঠান সংখ্যাই বাংলাদেশে বেশি। এখানে হ্যাঁ, ইন্টারনাল অডিট ওইভাবে তার ফাংশন করতে পারে না, কাগজ কলমে যায় শিখে, সেগুলো এত রিয়েল যে অ্যাপ্লিকেশনটা সেভাবে হয়ে ওঠে না। তো এই কারণে ইন্টারনাল অডিটের রিপোর্টটাকে পুরোপুরি কোনো এক্সটার্নাল অডিট কোনোভাবেই এরকম 100% কনফিডেন্সিয়াল এটাকে নিয়ে গুরুত্ব আসা দিবে। ঠিক না। তাকে অবশ্যই হুম বিভিন্ন অডিট প্রসিডিউর অ্যাপ্লাই করে দেখতে হবে। তার এই রিপোর্ট, যে রিপোর্ট গুলা করছে, রিপোর্ট গুলো একটা হলো ইন্টারনাল অডিট আসলে ফাংশনাল কিনা, আর একটা হলো ইন্টারনাল অডিট কম্পিটেন্ট কিনা। কারণ দেখা যায় হুম ইন্টারনাল অডিট টিমটা গঠন করা হয়েছে বিভিন্ন ধরনের আত্মীয় স্বজনের রেফারেন্স দিয়ে এরকম ভাবে করা হয়েছে। তারা আবার দেখা যায়, আবার যাদের করা হয়েছে তারা আবার কম্পিটেন্ট না, তারা বোঝেও না অনেক সময় কোনটা বুঝেও মেটেরিয়াল না। কোনটা ইমেটেরিয়াল, এগুলো বোঝে না। এগুলো হুম একটা ফ্যাক্টর আছে। তাদের কোয়ালিটি আছে, কোয়ান্টিটি, এগুলো এগুলো একটা ব্যাপার আছে ইন্টারনাল অডিট ডিপার্টমেন্টে। রাইট।
সো আমরা এই রাইটলি স্পোকেন আউট, লাইক একটা ইন্টারনাল অডিটের রিপোর্ট ইউজ করেন, বাট তার আগে ইউ উইল হ্যাভ টু মেক এন অ্যাসেসমেন্ট, লাইক যে অর্গানাইজেশনাল স্ট্যাটাস কি, তারা কাকে রিপোর্ট করে, হ্যাঁ, রিপোর্ট করছে তারা, আহ, এবং বোর্ড নর্মালি তাদের তো রিপোর্ট করার কথা যে অডিট কমিটির কাছে, সেটা কি করতে পারছে কিনা, এবং তাদের অপারেশনাল রেসপন্সিবিলিটিস অ্যান্ড কনস্ট্রেন্টস বা রেস্ট্রিকশনস কি আছে, ওই জিনিসগুলো আপনাকে দেখতে হবে, এবং তারা কি এডিকুয়েটলি রিসোর্সড কিনা, লাইক তাদের যে ম্যান পাওয়ার দরকার একটা অর্গানাইজেশনের ইন্টারনাল অডিট পারফর্ম করার জন্য, সো অ্যাডিকুয়েট নাম্বার অফ ম্যান পাওয়ার আছে কিনা। স্কোপ অফ ফাংশন, কনসিডার এক্সটেন্ট অ্যান্ড নেচার অফ অ্যাসাইনমেন্টস পারফর্মড অ্যান্ড দ্য অ্যাকশন টেকেন বাই ম্যানেজমেন্ট অ্যাজ এ রেজাল্ট অফ ইন্টারনাল অডিট রিপোর্টস। সো এই যে স্কোপটা কি, তারা কি কোন স্কোপে কাজ করতে পারছে, নাকি তারা কিছু জায়গায় তারা ঢুকতেই পারছে না, সেটা আপনাকে দেখতে হবে। টেকনিক্যাল কম্পিটেন্স যেটা উনি বললেন, সেটা থাকতে হবে, তাদের প্রফেশনাল ডিগ্রি বা টেকনিক্যাল ট্রেনিং প্রফিসিয়েন্সি কি আছে, এক্সপেরিয়েন্স লেভেল কি আছে, সেটা দেখতে হবে। অ্যান্ড ডিউ প্রফেশনাল কেয়ার, মানে তারা যে অডিট প্রসিডিউর গুলো পারফর্ম করছে, সেগুলো করতে গিয়ে সেগুলোর প্ল্যানিং, সুপারভিশন, রিভিউ এবং ডকুমেন্টেশন প্রপারলি অ্যাজ পার আইসা যেভাবে বলছে সেভাবে সেগুলো করছে কিনা, সেই জিনিসটা আপনার কম্পেয়ার করা। So দেখেন, আপনি যদি মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো দেখেন, তাদের ইন্টারনাল অডিট ফাংশনটা থাকে সেন্ট্রালাইজড ফাংশন। লাইক ধরেন ইন্টারনাল অডিটের কোনো যদি স্টাফস বাংলাদেশে থাকে, ধরেন আমি যদি বলি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বা আপনার ইউনিলিভার বা এই ধরনের কোম্পানিগুলো, সো তাদের ইন্টারনাল অডিট গ্লোবাল টিম, তার আন্ডারে তাদের রিজিওনাল টিম থাকে। সো ধরেন বাংলাদেশে যে পার্সনটা কাজ করছে, সে আসলে ওই রিজিওনাল টিমের বা গ্লোবাল টিমের পার্ট, সে এখানে কাউকে রিপোর্টই করে না বাংলাদেশে, তার রিপোর্ট ওখানে। So সে, ওদের সিস্টেমটা এরকম, ধর বাংলাদেশ থেকে গিয়ে সে অন্য কান্ট্রিতে অডিট করছে, সে যেহেতু গ্লোবাল গ্লোবাল টিমের পার্ট, এক এক ইয়ারে তার এক এক কান্ট্রিতে অডিটের রিকোয়ারমেন্ট থাকে, সে ওখানে গিয়ে রিপোর্ট করছে, অডিট করছে, অডিট প্রসিডিউর পারফর্ম করছে। আবার বাংলাদেশে দেখা যায় অন্য টিমের একজন এসে অন্য কান্ট্রি থেকে এসে অডিট করছে, এবং তারা গ্লোবালি রিপোর্ট করছে, এখানে কাউকে বাংলাদেশে রিপোর্টই করছে না। সো এইরকম সার্কামস্টেন্সে তারা কিন্তু খুব ভালো ইফেক্টিভ রিপোর্ট দিতে পারে। এই জন্য তাদের রিপোর্টগুলো যতটা ভালোভাবে তারা করতে পারে, অডিট প্রসিডিউর পারফর্ম করতে পারে, এবং রিপোর্টগুলো যতটা ইফেক্টিভ হয়, লোকাল যেসব কোম্পানি আছে, সেটা ব্যাংক বলেন, যত রেগুলেটেড কোম্পানি বলেন না কেন, সেখানে কিন্তু সেটা সম্ভব না। যার কারণে আপনি দেখেন যে এই যে ব্যাংকের, বড় বড় ব্যাংকের স্ক্যান্ডেল হয়েছে, ব্যাংক কিন্তু রেগুলেটেড ইন্ডাস্ট্রি যে কোনো কান্ট্রিতে। তাহলে বাংলাদেশ ব্যাংক কি করেছে? বাংলাদেশ ব্যাংক তো প্রত্যেকটা ব্যাংকে সারা বছর অডিট করে, তাহলে তারা কি করেছে? তারাও এগুলোকে, তারা যে রিপোর্ট দিয়েছে, সেই রিপোর্টে তারা বেসিক জিনিসগুলা টাচ করে, যেগুলো, কারণ যেহেতু এখানে পলিটিক্যালাইজেশন হয়, সো পলিটিক্যাল ইনফ্লুয়েন্স থাকে অন সার্টেন আইটেমস, সার্টেন লোনস অ্যান্ড ইস্যুস, সো সেগুলোকে তারাও হাত দিতে পারে না। আবার দেখা যায় যে ইন্টারনাল অডিট টিম যেটা আছে, লোকাল কোম্পানি যেহেতু, ব্যাংকগুলা, লোকাল ব্যাংকগুলা, কমার্শিয়াল ব্যাংকগুলা, সো তারাও যে রিপোর্ট করছে, সেটাও খুব বেশি বোর্ড গুরুত্ব দিচ্ছে না, কারণ ওখানে পলিটিক্যাল ইনফ্লুয়েন্স আছে, এবং ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর যে আছে যারা, হ্যাঁ, তারাও দেখা যায় অ্যাপয়েন্টেড বাই বোর্ড অ্যান্ড দে আর নোন টু দোজ পিপল। সো এই যে যোগ সাজসে সবাই মিলে যে কাজগুলো করে, এবং দেখা যায় বাংলাদেশ ব্যাংকের টপ লেভেল থেকে এই যে নন পারফর্মিং লোনগুলো আছে, এগুলোর বিষয়ে অনেক মানে বাংলাদেশ ব্যাংকের টপ লেভেল থেকে বা পলিটিক্যাল বিভিন্ন মিনিস্ট্রিজ থেকে এগুলোর দেখা যায় যে সুপারিশ থাকে। তো যার কারণে এগুলো নিয়ে খুব বেশি কিছু করতে পারে না, এই জন্যই ব্যাংকিং সেক্টরটা কলাপস করেছে। তার মানে এখানে ইন্ডিপেন্ডেন্সের ব্যাপক অভাব আছে এই এই সেক্টরে। ওকে, সো আপনার এক্সটার্নাল অডিটর ইন্টারনাল অডিটের কাজ ইউজ করবে কিছু স্পেসিফিক এরিয়াতে: রেকর্ডিং অ্যান্ড অ্যাকাউন্টিং সিস্টেম, ইভালুয়েটিং দ্য অ্যান্ড টেস্টিং ইন্টারনাল কন্ট্রোল, সাবস্টেন্টিভ প্রসিডিউরস। তার মানে অ্যাকাউন্টিং সিস্টেমে অ্যাকাউন্টিং জার্নাল এন্ট্রি, রেকর্ডিং প্রসিডিউরের নিয়েও যে কাজ করেছে সেগুলো ইউজ করতে পারে। কন্ট্রোল টেস্ট যদি করে থাকে,
সেগুলো চেক করতে পারে। সাবস্ট্যান্টিভ প্রসিডিউর মানে যেগুলো রিলেভেন্ট এরিয়া আছে, অ্যাজ অ্যান এক্সটার্নাল অডিটর যে প্রসিডিউরগুলো পারফর্ম করবে এই রিলেটেড যেগুলো করেছি সেগুলোকে ইউজ করতে পারে। সো এখানে টাইমিং অফ লায়াজন অ্যান্ড কোঅর্ডিনেশন, কিভাবে কোঅর্ডিনেট করতে হবে সেসব বিষয়ে বলা আছে, বেসিক কাইন্ড অফ থিং। So evaluating a specific internal auditing function work, যেটা the ISI states when the external auditor intends to use a specific work of internal audit, the external auditor should evaluate and perform audit procedures that confirm its adequacy for the external auditor's purposes. So আপনার যেটা আমি বলতে চাচ্ছি যে আপনার সাফিসিয়েন্ট অ্যাপ্রোপ্রিয়েট অডিট এভিডেন্স কালেক্ট করতে হবে। সো করতে গিয়ে আপনার ইন্টারনাল অডিট থেকে যতটুকু পাবেন সেটাকে ওই পর্যন্ত রেখেই বাকি যে এভিডেন্স দরকার সেটা আপনাকে এডিশনাল প্রসিডিউর পারফর্ম করে কালেক্ট করতে পারবেন। কোনো স্পেসিফিক হেডে ইন্টারনাল অডিটরের রিপোর্ট পেলে সেটা যদি তার যেটা রিপোর্ট আছে রিপোর্টটা প্রপারলি সবকিছুই ঠিক আছে, তাদের কোয়ালিটি ঠিক আছে, তাদের স্কোপ ঠিক আছে, তারা প্রপার কাজ করেছে, তাও যদি ঠিক থাকে আপনাকে চেক করতে হবে যে আপনার ওই স্পেসিফিক হেডে বা ওই স্পেসিফিক অ্যাসারশনের এগেনস্টে আপনার অডিট কনফিডেন্স পাওয়ার জন্য, সাফিসিয়েন্ট অ্যাপ্রোপ্রিয়েট অডিট এভিডেন্স পাওয়ার জন্য কত পরিমাণ অডিট প্রসিডিউর কি কি পারফর্ম করা দরকার ছিল এবং কি কি আপনার অডিট এভিডেন্স দরকার ছিল, তার মধ্যে যেটা এখান থেকে পাবেন ইন্টারনাল অডিটের রিপোর্ট থেকে ওটা ওই পর্যন্তই থাকবে, বাকিটা আপনাকে অবশ্যই পারফর্ম করতে হবে। এমন না আপনার দরকার 10টা এভিডেন্স, আপনি পেয়েছেন 5টা, এটা দিয়ে আপনি বললেন যে ঠিক আছে কনক্লুশন ড্র করে দিচ্ছি, সেটা করার চান্স নাই। The evaluation will consider the scope of work and related audit programs and whether the original assessment of internal audit function remains appropriate. So আপনার internal audit related আপনি যে অ্যাসেসমেন্টটা করেছেন সেটা যদি appropriate থাকে এবং তাহলে তাদের যে অডিট প্রোগ্রাম আপনার আপনাকে ইভালুয়েট করতে হবে। ইভালুয়েশনটা আপনার কনসিডার করবে দ্য স্কোপ অফ ওয়ার্ক কি ছিল অ্যান্ড রিলেটেড অডিট প্রোগ্রামস কি পারফর্ম করেছে তারা অ্যাট দ্য সেম টাইম। সো আপনি আপনি যেটা করতে পারবেন and whether the original assessment of internal audit function remains appropriate, আপনার যে অ্যাসেসমেন্টটা করেছেন ইন্টারনাল অডিট ফাংশন নিয়ে সেটা অ্যাপ্রোপ্রিয়েট আছে কিনা সেটাও আপনাকে ইভালুয়েট করতে হবে। So এখন ইভালুয়েশন করতে গিয়ে আপনি তাদের ট্রেনিং অ্যান্ড প্রফিসিয়েন্সি দেখবেন, সুপারভিশন করছে কিনা প্রপারলি ফাংশনগুলা সেটা দেখছেন, এভিডেন্স গুলা প্রপারলি কালেকশন করেছে কিনা, কনক্লুশন প্রপারলি ড্র করেছে কিনা, রিপোর্টস গুলা প্রপারলি সাবমিট করা হয়েছে এবং সেগুলো কি প্রপারলি স্টোর করা হয়েছে কিনা, হ্যাঁ, আনইউজুয়াল কোনো ম্যাটার্স আইডেন্টিফাইড হয়েছে কিনা সেগুলো আপনি দেখবেন, তাদের প্ল্যানিংটা ঠিক আছে কিনা, তাদের টেস্টিংটা প্রপারলি তারা করেছিল কিনা, এই জিনিসগুলো আপনি দেখতে পারেন ইন্টারনাল অডিটের। এটা গেল অল অ্যাবাউট ইন্টারনাল অডিট ফাংশন। এরপরে আপনার আসে হলো ইউজিং দ্য ওয়ার্ক অফ অ্যান এক্সপার্ট। ওকে, সো আপনাদের কি কোনো এখন একটা ব্রেক প্রয়োজন আছে কিনা? আজান দিয়েছে, অনেকে হয়তো নামাজ পড়বেন। দিতে পারেন। ওকে, তাহলে আমরা 9টায় আবার জয়েন করব, ঠিক আছে? ওকে স্যার। ঠিক আছে। হ্যালো, Recording in progress. আপনারা কি শুনতে পাচ্ছেন? জি স্যার। আমরা স্টার্ট করি তাহলে, না?
সো আমরা ইন্টারনাল অডিট রিলেটেড ডিসকাশন করলাম। এরপরে নেক্সট যে পার্টটা আসে আইসা 620 ইউজিং দ্য ওয়ার্ক অফ অ্যান এক্সপার্ট। সো এখানে an expert is a person or firm possessing special skill, knowledge, and experience in a particular field other than accounting and auditing. So normally আমাদের audit staffs যারা থাকে, they are highly trained and educated, but their experience and training are limited to accountancy and audit matters. সো ইন সার্টেন সার্কামস্টেন্সেস লাইক আপনার আইটি সিস্টেম কন্ট্রোলের জন্য আপনার আইটি অডিটর অথবা ইনফরমেশন রিস্ক ম্যানেজমেন্ট এক্সপার্ট দরকার হয়। অনেক সময় ভ্যালুয়েশনের ক্ষেত্রে ভ্যালুয়েশন এক্সপার্ট দরকার হয়। অনেক সময় ক্রিটিক্যাল ট্যাক্স রিলেটেড ইস্যুর ক্ষেত্রে ট্যাক্সেশন এক্সপার্ট দরকার হয়। অনেক সময় ইন্ডাস্ট্রি এক্সপার্টের প্রয়োজন হতে পারে অন অন সাম ক্রিটিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যাসেসমেন্ট। সো এগুলোর আমাদের প্রয়োজন হতে পারে। So the auditor's sole responsibilities for their opinion, but may use the work of an expert. So expert may be engaged by a client to provide specialist advice on a particular matter which affects the financial statements. The auditors, in order to obtain sufficient audit evidence regarding certain financial statement assertions, auditor may also assign or engage expert. So both side থেকে এক্সপার্টের অ্যাপয়েন্টমেন্ট হতে পারে, ক্লায়েন্টও করতে পারে, অডিটরও করতে পারে। So the following list of examples is given by ISA 620 using the work of an expert of the audit evidence which might be obtained from the opinion, valuation, etc. of an expert. কি হতে পারে? Valuation of certain types of assets like land and buildings, plant and machineries, determination of quantities or physical condition of assets, determination of amounts using specialized methods, that is pension accounting, actuary valuation এর প্রয়োজন হতে পারে, the measurement of work completed and work in progress on contracts, legal opinions এর প্রয়োজন হতে পারে। তারপর আইটির কথা তো বললাম আমি, সো ট্যাক্স, তারপর ইন্ডাস্ট্রি এক্সপার্ট, এগুলো সবকিছুরই প্রয়োজন হতে পারে। এগুলো সবই হলো এক্সপার্টের ওয়ার্ক। The ISA gives the following requirements in relation to using the work of an expert. কি রিকোয়ারমেন্টস দিচ্ছে? When using the work performed by an expert, auditors should obtain sufficient appropriate audit evidence that such work is adequate for the purposes of an audit. So অডিটের পারপাসে আপনি যে কাজটা নিজে করতে পারছেন না ডিউ টু লিমিটেশন অফ নলেজ অ্যান্ড এক্সপার্টাইজ, তখন আপনি এক্সপার্ট নিলেন এবং তাকে স্কোপটা ঠিক করে দিলেন যে এই কাজগুলো আপনাকে করতে হবে এবং আপনার রিপোর্টটাতে এই জিনিসগুলো উঠে আসতে হবে এবং আপনার কাজ করতে গিয়ে আপনি এই জিনিসগুলো, এই ডাটাগুলো এবং আপনার ডাটা অ্যাকিউরেসি লেভেলটা এরকম হতে হবে, সেগুলো আপনি স্কোপে ঠিক করে দিবেন তাকে। When planning to use the work of an expert, the auditor should assess the professional competence of the expert and the professional qualifications, experience, and resources of the expert. The auditor should also evaluate the objectivity of the expert. এই সবগুলো জিনিস আপনি evaluate করবেন। The auditor should obtain sufficient appropriate audit evidence about the scope of the expert's work is uh, adequate for the purposes of the audit. So আপনার অডিটের কনক্লুশন ড্র করার পারপাসে যে স্কোপে এক্সপার্টকে কাজ করার প্রয়োজন সেই স্কোপেই তাকে দিয়ে কাজ করাতে হবে। The auditor should assess the appropriateness of the expert's work as audit evidence regarding the assertion being considered. So যে assertion গুলা রিলেটেড আপনি এক্সপার্টস ওপিনিয়ন নিচ্ছেন বা তাদেরকে দিয়ে কাজ করাচ্ছেন, সেগুলোর কনক্লুশন ড্র করার জন্য যেন আপনি প্রপার এভিডেন্স তাদের কাছ থেকে পান, সেভাবেই তাদের স্কোপটা আপনাকে ফিক্স করতে হবে। ইফ দ্য রেজাল্টস অফ দ্য এক্সপার্টস ওয়ার্ক ডু নট প্রোভাইড সাফিসিয়েন্ট অ্যাপ্রোপ্রিয়েট অডিট এভিডেন্স, or if the results are not consistent with other audit evidence, the auditor should resolve the matter. So আপনি যদি এক্সপার্টের যে রিপোর্ট সেটা যদি সাফিসিয়েন্ট অ্যাপ্রোপ্রিয়েট অডিট এভিডেন্স না দেয়, অথবা সে যে রেজাল্টটা দিচ্ছে সেটা আপনার ওয়ার্কিংসের সাথে কনসিস্টেন্ট হচ্ছে না, তাহলে আপনাকেই এটাকে রিজলভ করতে হবে। আপনাকে আরো প্রপার অডিট প্রসিডিউর পারফর্ম করে দেখতে হবে যে সাফিসিয়েন্ট অ্যাপ্রোপ্রিয়েট অডিট এভিডেন্স আপনি কমপ্লিট করতে পারেন কিনা, সেটাই আপনাকে দেখতে হবে। অথবা প্রয়োজন হলে অন্য এক্সপার্ট অ্যাপয়েন্টমেন্ট করার প্রয়োজন হলে সেটাও করবেন, বা যেটা দিয়েই করেন না কেন আপনাকে সাফিসিয়েন্ট অ্যাপ্রোপ্রিয়েট অডিট এভিডেন্স পাইতে হবে। এটা হলো আপনার মেইন অবজেক্টিভ। এটাকে ফুলফিল করার জন্য আপনাকে যেটাই করতে হবে সেটাই করতে হবে। ঠিক আছে?
সো এরপরে ডিটারমিনিং দ্য নিড টু ইউজ দ্য ওয়ার্ক অফ এন এক্সপার্ট. When considering whether to use the work of an expert, the auditor should review the engagement team's knowledge and previous experience of the matter. মানে যে যে ম্যাটারগুলো আছে সেগুলোকে রিজলভ করার জন্য আপনার অডিট টিমে যারা কাজ করছে তাদের প্রপার এক্সপিরিয়েন্স আছে কিনা, যে জায়গাটাতেই গ্যাপ আছে সেটাকেই মিটিগেট করার জন্য আপনার এক্সপার্ট অ্যাপয়েন্টমেন্ট করতে হবে. দ্য রিস্ক অফ মিসস্টেটমেন্ট বেসড অন দ্য নেচার অ্যান্ড কমপ্লেক্সিটি অফ দ্য ম্যাটার, যে ম্যাটারটা আছে সেটার নেচার এবং কমপ্লেক্সিটির উপর বেস করে রিস্ক অফ মিসস্টেটমেন্ট কিরকম হতে পারে আর কি, তার উপর বেস করে আপনি ইউজ করবেন. দ্য কোয়ান্টিটি অ্যান্ড কোয়ালিটি অফ অ্যানাদার অ্যাভেলেবল রেলিভেন্ট অডিট এভিডেন্স. সো আপনার যে অ্যাভেলেবল অডিট এভিডেন্স যেগুলো আপনার নর্মাল অডিট প্রসিডিউর পারফর্ম করে পাবেন, সেগুলো কোয়ালিটি এবং কোয়ান্টিটির উপর বেস করেও আপনাকে ডিসিশন নিতে হবে যে আপনার এক্সপার্ট এঙ্গেজমেন্ট করার প্রয়োজন আছে কিনা. So once it is decided that an expert is required, the approach should be discussed with the management of the entity. আপনি যখন ডিসিশন নিলেন যে এক্সপার্ট লাগবে, তখন আপনার যে ক্লায়েন্টের ম্যানেজমেন্টের সাথে কথা বলতে হবে যে আপনি এক্সপার্ট এঙ্গেজ করতে চাচ্ছেন. But the management is unwilling or unable to engage an expert, the auditor should consider engaging an expert themselves unless sufficient appropriate audit evidence can be obtained. এখন ধরেন আপনার ক্লায়েন্ট বলল যে না, সে কোনো এক্সপার্ট এঙ্গেজ করতে পারবে না, তাহলে আপনাকে এঙ্গেজ করতে হবে. এখন আপনাকে এঙ্গেজ করতে গেলে এখানে ফাইন্যান্সিয়াল কনসিকুয়েন্স আছে, কারণ এক্সপার্ট তো আর ফ্রি কাজ করবে না, তাকে একটা ফি দিতে হবে. সেটা আপনি কাভার করতে পারবেন কিনা উইথ ইওর অডিট ফি, অথবা সেটা কি ক্লায়েন্টের উপরে চাপাতে পারবেন কিনা. না পারলে সেক্ষেত্রে আপনাকে এক কথায় আপনার সাফিসিয়েন্ট অ্যাপ্রোপ্রিয়েট অডিট এভিডেন্সটা হবে নাকি আপনি নিজেই করে পারবেন, সেটা আপনাকে ঠিক করতে হবে. যদি যে জায়গায় পারবেন না সেখানে এক্সপার্ট লাগলে আপনার যদি অডিট ফি কম হয়, সেটা দিয়ে কাভার করা না যায়, সেক্ষেত্রে আপনার দূরদর্শিতার অভাব. তাহলে আপনি যখন এঙ্গেজমেন্ট নিয়েছেন তখনই এই জিনিসগুলো চিন্তা করা উচিত ছিল যে এই ক্লায়েন্টের যে কমপ্লেক্সিটি আছে, যে কমপ্লেক্স এরিয়াগুলো আছে যেখানে এক্সপার্টের প্রয়োজন হতে পারতো, সেই জায়গায় এক্সপার্টের হলে সেক্ষেত্রে তার জন্য যে অডিট ফিতে আপনার একটা প্রভিশন রাখা উচিত ছিল, সেভাবে অডিট ফি আপনার নির্ধারণ করা উচিত ছিল. ঠিক আছে. এরপর আসে কম্পিটেন্স অ্যান্ড অবজেক্টিভিটি অফ দ্য এক্সপার্ট. আপনি যে এক্সপার্ট নিচ্ছেন তার দ্য এক্সপার্টস প্রফেশনাল সার্টিফিকেশন আপনাকে দেখতে হবে, তার এক্সপিরিয়েন্স অ্যান্ড রেপুটেশন এগুলো দেখতে হবে. তারপরে দ্য রিস্ক দ্যাট অ্যান এক্সপার্টস অবজেক্টিভিটি ইজ ইম্পেয়ার্ড ইনক্রিজেস হোয়েন দ্য এক্সপার্ট ইজ এমপ্লয়েড বাই দ্য এন্টিটি related in some other manner to the entity, for example, by being financially dependent upon or having an investment in the entity. So এই ধরনের সিচুয়েশন যদি থাকে যে এক্সপার্টটাকে নিয়োগ করা হচ্ছে দ্যাট ইজ রিলেভেন্ট অ্যান্ড রিলেটেড টু দ্য এন্টিটি, তাহলে তার অবজেক্টিভিটি কিন্তু ইম্পেয়ার্ড হতে পারে. সে প্রপার অবজেক্টিভিটি অ্যাপ্লাই করতে পারবে না এবং ইন্ডিপেন্ডেন্ট ওপিনিয়নও সে কিন্তু দিতে পারবে না. সেই জিনিসগুলা যদি না হয়, সেক্ষেত্রে এক্সপার্টকে কি চেঞ্জ করবেন, নাকি এক্সপার্ট যে আউটকাম গুলো দিচ্ছে সেগুলোর সাথে আপনার অডিট ওয়ার্কটাও প্রপারলি করে আপনি ম্যাচ করবেন যে এক্সপার্ট প্রপারলি দিছে কিনা. না দিলে আপনি এখান থেকে যেটা বের করতে পারেন অডিট ওয়ার্ক করে করে আপনি সাফিসিয়েন্ট অ্যাপ্রোপ্রিয়েট অডিট এভিডেন্স গ্যাদার করে আপনি আপনার ওপিনিয়ন দিবেন. ঠিক আছে. দেন আসে আপনার দ্য এক্সপার্টস স্কোপ অফ ওয়ার্ক. So written instructions usually cover the expert's terms of reference, and such instructions may cover such matters as follows. কিরকম? The objectives and scope of the expert's work, the general outline as to the specific matters the expert's report is to cover, the intended use of the expert's work, the extent of the expert's access to appropriate records and files. এই জিনিসগুলো আপনাকে এনশিওর করতে হবে as an auditor. তারপর ক্লারিফিকেশন অফ দ্য এক্সপার্টস রিলেশনশিপ উইথ দ্য এন্টিটি ইফ এনি, সেটাকে যদি কোনো রিলেশনশিপ থাকে, কোনো ধরনের কোনো ইনভেস্টর হতে পারে, তার মধ্যে ইনভেস্টমেন্ট থাকতে পারে অথবা অন্য কোনো কিছু থাকতে পারে, সেই রিলেশনশিপটা ক্লারিফাই করা. কনফিডেন্সিয়ালিটি অফ দ্য এন্টিটিস ইনফরমেশন রিগার্ডিং দ্য অ্যাসাম্পশন অ্যান্ড মেথডস ইন্টেন্ডেড টু বি ইউজড. সো এক্সপার্ট যে কাজ করবে সে কি ধরনের অ্যাসাম্পশন অথবা মেথোডোলজি ইউজ করছে সেগুলো যেন প্রপারলি সে ডিক্লারেশন বা ক্লারিফাই করে. এই জিনিসগুলা আপনাকে এনশিওর করতে হবে. তারপরে আপনার আসে অ্যাসেসমেন্ট. সো অ্যাসেসিং দ্য ওয়ার্ক অফ দ্য এক্সপার্ট. আপনি যখন এক্সপার্টের কাজ এখন আপনি অ্যাসেস করতে গেলেন, সে কাজটা করলো, তাকে আপনি এঙ্গেজ করলেন, তার স্কোপ ঠিক করে দিলেন, তার অবজেক্টিভিটি নিয়ে আপনার কোনো কোশ্চেন নাই, তারপরে সে আপনার কাজ দিল, তারপরে আপনি অ্যাসেসমেন্ট করবেন.
তো অ্যাসেসমেন্ট করতে গিয়ে আপনার অ্যাজ অ্যান auditors should assess whether the substance of the expert's findings is properly reflected in the financial statements. So এক্সপার্ট যে ফাইন্ডিংস গুলো দিচ্ছে বা যে ফিগার্স গুলো দিচ্ছে সেগুলো প্রপারলি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে সেগুলো রিফ্লেক্টেড অর সাপোর্টস দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যাসারশনস, অথবা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট রিলেটেড যে অ্যাসারশনস গুলো দিচ্ছে সেগুলোকে সাপোর্ট করছে। So it should also require consideration of the source data used, key source data use করেছে, the assumptions and methods used, তারপর when the expert carried out the work, কখন এই কাজটা করেছে, the reasons for any changes in assumptions and methods, যদি ডিউরিং দ্য পিরিয়ড এক্সপার্ট তার কোনো অ্যাসাম্পশনস অথবা মেথোডোলজিতে কোনো চেঞ্জ করে তাহলে কেন চেঞ্জ করেছে সেই জিনিসটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে। The results of the expert's work in the light of the auditor's knowledge of the business, the results of other audit procedures as other similar work. So আপনাকে দেখতে হবে যে স্পেসিফিক এরিয়াতে এক্সপার্ট যে ওপিনিয়ন বা যে রেজাল্ট দিছে, আপনার যে অডিট প্রসিডিউর পারফর্ম করছেন ডিফারেন্ট অডিট প্রসিডিউর, সেগুলোর আউটকাম গুলো কি দুটা কি ম্যাচ করে কিনা। যদি না করে সেক্ষেত্রে তো অ্যাজ অ্যান অডিটর আপনাকে কি করতে হবে সেটা আপনাকে ডিসাইড করতে হবে যে আপনি সাফিসিয়েন্ট অ্যাপ্রোপ্রিয়েট অডিট এভিডেন্স না পাওয়া পর্যন্ত আপনাকে প্রসিডিউর কনসিডার করতেই থাকতে হবে। সো এই হলো ওভারঅল ইউজিং দ্য ওয়ার্ক অফ এন এক্সপার্ট, যেটা আইসা 620-তে গাইড করা আছে। এখানে কারো কোনো প্রশ্ন আছে কিনা? হ্যালো, না স্যার। মিনিট। ওকে, সো আপনারা প্যারেন্ট সাবসিডিয়ারি সিচুয়েশনে কেউ অডিট করেছেন? হ্যালো,
জি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, স্যার আপনি প্যারেন্ট সাবসিডিয়ারি সম্বন্ধে জানতে চাচ্ছিলেন? হ্যাঁ, মানে এই সিচুয়েশনে কেউ অডিট করেছেন কিনা? না স্যার, করিনি এখন। ওকে। আর কেউ কেউ এখানে করেন নাই? ওকে। সাবমিট। ওকে। সো আমরা গ্রুপ সিচুয়েশনে আপনি প্যারেন্ট সাবসিডিয়ারি রিলেশনশিপ আমরা জানি থাকে। ধরেন আপনি একটা প্যারেন্টকে অডিট করছেন, প্যারেন্ট কোম্পানি, হ্যাঁ, তার সাবসিডিয়ারিজ আছে। সো ইন দ্যাট কেস প্যারেন্ট কোম্পানির যে অডিটর, সে হলো আপনার প্রিন্সিপাল অডিটর, এবং অন্যান্য সাবসিডিয়ারি যারা আছে তাদের অডিটরকে আমরা বলি আদার অডিটরস। So principal auditors have a duty to report on the truth and fairness of group accounts, কারণ সে স্ট্যান্ড অ্যালোন এবং কনসলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস এর উপরে সে কিন্তু রিপোর্ট করবে, প্রিন্সিপাল অডিটর। তো সেক্ষেত্রে তার যে কনসলিডেশন হবে তার সাবসিডিয়ারি যে আছে সেগুলো নিয়ে। তো সাবসিডিয়ারি নিয়ে যখনই হবে, তো সাবসিডিয়ারি অডিটর কি কাজ করছে না করছে, তাদের কি করা উচিত না উচিত, সেই জিনিসগুলা নিয়ে এই পার্টটাতে আমরা ডিসকাশন করব। ঠিক আছে? So, uh, they have the right to require from auditors of subsidiaries the information and explanations they require, and to require the principal company to obtain the necessary information and explanations from subsidiaries. সে দুই পার্ট থেকেই যেতে পারে। এক হলো সে তো প্যারেন্ট কোম্পানি অডিট করবে, তো প্যারেন্ট কোম্পানি অডিট করতে গিয়ে প্যারেন্টের মাধ্যমে তার সাবসিডিয়ারি থেকে
রেলিভেন্ট যেসব ইনফরমেশন এবং এক্সপ্লেনেশন যেসব ডকুমেন্টেশন দরকার হয় সেগুলো সে চাইতে পারবে। অ্যাট দ্য সেম টাইম ওই যে সাবসিডিয়ারি যে অডিটর যারা ছিল তাদের কাছ থেকেও সে ইনফরমেশন বা ডকুমেন্টস অথবা এক্সপ্লেনেশন চাইতে পারবে। And principal auditor should also consider whether their involvement in the group audit is sufficient for them to act as a principal auditors. So, principal auditorদেরকে চিন্তা করতে হবে তাদের যে লেভেল অফ ইনভলভমেন্ট তাদের আছে সেটা কি গ্রুপ অডিটর হিসাবে সাফিসিয়েন্ট কিনা সেটাও তাকে কনসিডার করতে হবে। So, when an audit firm audits a company that is a parent in a group of companies, they will be responsible for carrying out the audit on that parent company's individual statements and also the audit on that parent's group financial statements. তার মানে প্যারেন্ট সাবসিডিয়ারি বোথটাই অডিট করা কিন্তু তার রেসপন্সিবিলিটি অ্যাজ পার্ট অফ মানে রিপোর্টিং কনসলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস। So in respect of the group financial statements, the firm may or may not be the auditors for other companies in that group whose financial statements are consolidated in the group financial statements. The audit team for the parent company will have to communicate with the other auditors, that is subsidiary যে company গুলো আছে তাদের auditors, that is the auditors of the subsidiary companies, whether they be different auditors, যদি তারা অন্য অডিটর হয় from the same firm, একই ফার্মের অন্য অডিটরও হইতে পারে, অন্য টিমও হইতে পারে, or auditors from a different firm altogether। মানে আপনি প্যারেন্টের অডিটর, এখন আপনার সাবসিডিয়ারি যেসব কোম্পানি আছে তাদের অডিটর যারা হতে পারে আপনার ফার্মেরই অন্য কোনো টিম হতে পারে অথবা অন্য কোনো ফার্মেরও হতে পারে। সেক্ষেত্রে আপনাকে কমিউনিকেশন করতে হবে এবং আপনার প্রয়োজনীয় সাফিসিয়েন্ট অ্যাপ্রোপ্রিয়েট অডিট এভিডেন্সের জন্য যা যা প্রয়োজন সেটা আপনাকে নিতে হবে। Principal auditors are the auditors with responsibility for reporting on the financial statements of an entity when those financial statements include financial information of one or more components audited by other auditors. So আপনি প্রিন্সিপাল অডিটর যেহেতু আপনি কনসলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আপনি রিপোর্ট করবেন, সেক্ষেত্রে আপনার কম্পোনেন্ট যেগুলো আছে তাদের যে অডিটর আছে সেগুলোর আপনি ইনফরমেশন কালেক্ট করতে হবে। So other auditors are auditors other than the principal auditors with responsibility for reporting on the financial information of a component, for example a subsidiary company which is included in the financial statements audited by the principal auditors. So যখন ধরেন এবিসি কোম্পানির সাবসিডিয়ারি, আপনি এবিসি কোম্পানির অডিটর, তার সাবসিডিয়ারি আছে একটা XYZ। সো XYZ এর যে অডিটর সে যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট সেটা কিন্তু আপনার এবিসি কোম্পানির ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে কনসলিডেশন হচ্ছে। সো আপনার কিন্তু ওই অডিটরের সাথে কমিউনিকেট করা এবং ওই কোম্পানির সাথে কমিউনিকেট করে ডাটা কালেকশন করা এবং ইনফরমেশন কালেক্ট করা এবং সেগুলোর অ্যাকিউরেসি চেক করাও আপনার রেসপন্সিবিলিটি। যেহেতু দ্য financial figures of component is going to be added in the financial figures that you are going to report on. So এই জন্য that is required. So other auditors include affiliated firms, whether using the same name or not, and correspondence firms as well as unrelated auditors. এমন হতে পারে যেমন ধরেন affiliated firms, লাইক ধরেন আপনি ধরেন যদি বিগ ফোর এর কথাই বলি, তাদের কিন্তু গ্লোবালি তাদের অনেক কান্ট্রিতে অপারেশন আছে। এখন ধরেন ফর এক্সাম্পল আমি যদি বলি যে লেটস সে ইউনিলিভারের বাংলাদেশে যে অডিটর অডিট করছে, ধরেন গ্লোবালি তাদের অডিট করছে লেটস সে পিডাব্লিউসি। সো বাংলাদেশে তাদের যে সাবসিডিয়ারি আছে তাদের অডিটর হতে পারে পিডাব্লিউসির বাংলাদেশের যে অ্যাফিলিয়েটেড ফার্মস আছে সেটা পিডাব্লিউসি বাংলাদেশ হতে পারে, অথবা পিডাব্লিউসি বাংলাদেশ অডিটর হিসেবে নাই, তাদের হয়তো অন্য কোনো একটা ফার্মের সাথে এমওইউ করা আছে যে বাংলাদেশে আমাদের যেগুলো ক্লায়েন্ট আছে, আমাদের সাবসিডিয়ারি যেসব অডিট আমরা করি তাদের যে সাবসিডিয়ারি আছে সেই অডিটগুলো তোমাদেরকে দিয়ে আমরা অ্যাসাইন করবো, তোমরা করবে। সেটা হলো করেসপন্ডেন্স ফার্মস হতে পারে, অ্যাজ ওয়েল অ্যাজ আনরিলেটেড ফার্মসও হতে পারে। হয়তো গ্লোবালি করছে, হয়তো পিডাব্লিউসি বাংলাদেশে হয়তো কেপিএমজি করছে, অথবা আর্নেস্ট অ্যান্ড ইয়ং করছে, অথবা ডেলোয়েট করছে, হতে পারে। এটাও হতে পারে। So correspondent firms are firms which are loosely associated generally for the purposes of referring work. এই যে correspondence firm মানে যেটা বললাম যে একটা হলো ডিরেক্টলি ওই নামটা যদি ইউজ করে, লেটস সে কেপিএমজি বাংলাদেশ, সো ডিরেক্টলি সে ওই নামটা ইউজ করছে, সো তারা কিন্তু
করেসপন্ডেন্স ফার্ম না, তারা হলো এফিলিয়েটেড, ডিরেক্টলি এফিলিয়েটেড, একদম হাইয়েস্ট লেভেল অফ এফিলিয়েশন যেটাকে বলে। আর করেসপন্ডেন্স ফার্মস হলো তারা ওইরকম, তাদের সাথে একটা এমওইউ আছে হয়তোবা, বাট দে আর নট ইউজিং দ্য সেম নেম। ঠিক আছে। সো কম্পোনেন্ট হতে পারে ইজ আ ডিভিশন, ব্রাঞ্চ, সাবসিডিয়ারি, জয়েন্ট ভেঞ্চার, অ্যাসোসিয়েটেড আন্ডারটেকিং or other entity whose financial information is included in the financial statements audited by the principal auditors. তাহলে কম্পোনেন্ট বলতে আমরা যে জিনিসটা বোঝাচ্ছি, সো একটা আপনি যখন প্যারেন্ট কোম্পানি অডিট করছেন, তার সেটা একটা ডিভিশনও হতে পারে, তার একটা ব্রাঞ্চ হতে পারে, একটা সাবসিডিয়ারি হতে পারে, তার একটা জয়েন্ট ভেঞ্চার হতে পারে, অ্যাসোসিয়েটেড আন্ডারটেকিং হতে পারে, অর আদার এন্টিটি হতে পারে, যেটার যেই হোক না কেন, যেটার ফাইন্যান্সিয়াল ইনফরমেশনে প্রিন্সিপালের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে অ্যাড হবে, সো সেটাই আপনি কম্পোনেন্ট হিসেবে কাউন্ট করতে পারবেন। The duty of the principal auditor is to report on the group accounts, which includes balances and transactions of all the components of the group. তার মানে যতগুলা সাবসিডিয়ারি বা অন্য যে কম্পোনেন্টই আমরা বলি না কেন, জয়েন্ট ভেঞ্চার, অ্যাসোসিয়েটেড যাই হোক না কেন, তার যে ফাইন্যান্সিয়াল ফিগারই এই প্রিন্সিপাল কোম্পানিতে এসে অ্যাড হবে, সো সেখানেই আপনার কিন্তু রেসপন্সিবিলিটিস থাকবে। এখন আমরা আসি যে হোয়াট আর দ্য রাইটস অফ প্রিন্সিপাল অডিটর্স। So the principal auditors have all the usual statutory rights and powers in respect of their right of the parent company. ঠিক আছে? So they also have the following rights. Key, the right to require from the other auditors such information and explanations as they may reasonably require. মানে অডিট প্রসিডিউর পারফর্ম করতে গিয়ে সাবসিডিয়ারি রিলেটেড অডিট প্রসিডিউরের যে যে ইনফরমেশন প্রয়োজন সে সবকিছুই চাইতে পারে। ঠিক আছে। দেন দ্য রাইট টু রিকোয়ার দ্য প্যারেন্ট কোম্পানি টু টেক all reasonable steps to obtain reasonable information and explanations from the subsidiary, and this will include foreign subsidiaries, whatever, foreign হোক, লোকাল হোক, subsidiary মানে subsidiary. So সেক্ষেত্রে তার যে ধরনের ইনফরমেশন বা এক্সপ্লেনেশনস দরকার in order to obtain sufficient appropriate audit evidence. কি দেখেছো? কি জিনিস? হ্যাঁ, কি দেখেছো? মাম জুস। বাবা শেষ করে আসি, তারপরে আমরা দেখবো একসাথে নিয়ে। বাবা যাও, দরজাটা বন্ধ। So even where their responsibilities in this regard are not set down by statute, যদি কোনো লিগাল বা রেগুলেটরি ফ্রেমওয়ার্কে সেট ডাউন করা নাও থাকে, the other auditors should appreciate that the company's financial statements will ultimately form a part of the group financial statements. In principle, the other auditors should therefore be prepared to cooperate with the principal auditors. এখন ওই রেসপেক্টিভ কান্ট্রিতে অথবা ওই রেসপেক্টিভ জুরিসডিকশনে যাই বলা থাক না কেন, অ্যাজ পার আইসা, আর other auditors are bound to cooperate with the principal auditors. That's it. So acceptance as principal auditors. The principal auditors must decide how to take account of the work carried out by other auditors. তাকে ডিসাইড করতে হবে সে কিভাবে চায়। ইদার হতে পারে অ্যাট দ্য ইনিশিয়াল স্টেজ আদার অডিটরকে সে কিছু টেমপ্লেট পাঠিয়ে দিতে পারে, এবং সে হয়তো আগে থেকেই ড্রাফট ফাইন্যান্সিয়ালস নিয়ে অথবা বেসড অন প্রিভিয়াস এক্সপেরিয়েন্স তারা হয়তো এই কম্পোনেন্টের অডিটরকে বলতে পারে তোমার এই জিনিসগুলো অবশ্যই চেক করতে হবে। মানে সে রিস্ক অফ ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট আগেই ডিসাইড করবে এবং করে সেগুলো সে কম্পোনেন্ট অডিটরকে কমিউনিকেট করবে যে এই জিনিসগুলো অবশ্যই তাকে চেক করতে হবে। ঠিক আছে।
তখন এই আদার অডিটর সেগুলো অডিট ওয়ার্ক করবে। অ্যাপার্ট ফ্রম দ্য অডিট ওয়ার্ক দ্যাট দ্য আদার অডিটর ইজ সাপোজ টু ডু, সেই প্রিন্সিপাল অডিটর যেগুলো বলবে সেগুলো অবশ্যই তাকে করতে হবে। হুম So this is dealt with by the ISA 600 using the work of another auditor. So ISA 600 যেটা আছে সেটা গাইড করছে যে এই আদার অডিটরের কাছ থেকে কিভাবে কি ডাটা নেওয়া যেতে পারে, কিভাবে তার সাথে ডিল করা যেতে পারে, এই জিনিসগুলো এখানে গাইড করা হয়েছে। It states when the principal auditor uses the work of another auditor, the principal auditor should determine how the work of the other auditor will affect the audit. ঠিক আছে, এটা প্রিন্সিপাল অডিটরেরই রেসপন্সিবিলিটি। দ্য প্রিন্সিপাল অডিটর শুড নট বি so far removed from large parts of the group audit that they are unable to form an opinion on the group financial statements. So যেটা হয়েছে যে প্রিন্সিপাল অডিটর যদি ধরেন একটা কোম্পানির হয়তো 20টা সাবসিডিয়ারি, এখন প্রিন্সিপাল অডিটরের যদি আমি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের, আমি যদি ব্যালেন্স শিটের কথাই বলি, হয়তো তার স্ট্যান্ড অ্যালোন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট হয়তো এটা হয়তো 100, কিন্তু ওই 20টা সাবসিডিয়ারি যোগ করলে এটা হয়ে যায় হয়তো বা 500 বা 10 মানে মানে 1000 হতে পারে। সো 100 হতে পারে। সো সেই 1000 যদি হয়, তো 100 যদি সিঙ্গেল একটা এন্টিটি হয়, সাবসিডিয়ারি গুলো যোগ করার পরে যদি ব্যালেন্স শিট গিয়ে দাঁড়ায় যদি ধরেন 1000, তো সেক্ষেত্রে কিন্তু সে শুধুমাত্র প্রিন্সিপালটা কিন্তু তার কত 10%। সো বাকি পার্টটা কিন্তু সিগনিফিক্যান্ট, এই জন্য তাকে কনসিডার করতে হবে। সো আইসা যেটা সাজেস্ট করে, দ্য প্রিন্সিপাল অডিটর শুড কনসিডার দ্য ফলোয়িং। কি কি কনসিডার করবে? দ্য ম্যাটেরিয়ালিটি অফ দ্য পোর্শন অফ দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস হুইচ দে ডু নট অডিট। তার মানে সাবসিডিয়ারিগুলোর কতটুকু ম্যাটেরিয়াল, হ্যাঁ, সেটা তাকে আইডেন্টিফাই করতে হবে। কিছু কিছু কান্ট্রি থাকবে বা কিছু কিছু কোম্পানি থাকবে হয়তো বা ইনসিগনিফিক্যান্ট অথবা ইম্যাটেরিয়াল, সেগুলোর উপরে হয়তো খুব বেশি এমফাসাইজ দিবে না। দ্য ডিগ্রি অফ দ্য নলেজ রিগার্ডিং দ্য বিজনেস অফ দ্য কম্পোনেন্ট, সেটা তার থাকতে হবে। তারপরে দ্য রিস্ক অফ ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্টস ইন দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস অফ দ্য কম্পোনেন্ট অডিটেড বাই দ্য আদার অডিটর্স। তারপরে তাকে আইডেন্টিফাই করতে হবে দ্য রিস্ক অফ ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট ইন দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস অফ দ্য কম্পোনেন্টস। ওই যে কম্পোনেন্টস গুলো আছে সেগুলো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস এর রিস্ক অফ ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট কি আছে, যেটা অডিট করছে আদার কম্পোনেন্ট অডিটর। The performance of additional procedures as set out in the ISA regarding the components audited by the other auditor, resulting in the principal auditor having significant participation in such an audit. So আপনার কম্পোনেন্ট অডিটরকে দিয়ে আপনার কি করতে হবে? অ্যাজ এন প্রিন্সিপাল অডিটর সার্টেন অডিট প্রসিডিউর পারফর্ম করাতে হবে। দ্য নেচার অফ দ্য প্রিন্সিপাল অডিটরস রিলেশনশিপ উইথ দ্য ফার্ম অ্যাক্টিং অ্যাজ আদার অডিটর। সো যে আদার অডিটর হিসেবে কাজ করছে তার সাথে রিলেশনশিপ কি? একই ফার্ম, একই ফার্মের অন্য টিম, নাকি একই ফার্মের অ্যাফিলিয়েটেড ফার্ম কাজ করছে, নাকি করসপন্ডেন্স ফার্ম কাজ করছে, নাকি আপনার অন্য কোনো আনরিলেটেড ফার্ম কাজ করছে, সেগুলো আইডেন্টিফাই করতে হবে। এবং বেসড অন দ্যাট আপনাকে চিন্তা করতে হবে আপনি কতটুকু তাদের কাজের উপরে রিলাই করতে পারবেন অ্যাজ এন প্রিন্সিপাল অডিটর। এখন আসে যে প্রিন্সিপাল অডিটরস প্রসিজার্স। প্রিন্সিপাল অডিটরের কি কি প্রসিডিউর মেনটেন করতে হয়? The ISA states when planning to use the work of another auditor, the principal auditor should consider the professional competence of the other auditor. আপনি ইন্টারনাল অডিটরের ক্ষেত্রে যে যে জিনিসগুলো আপনি দেখছেন, সেম জিনিসগুলা আপনি দেখেন এক্সপার্টের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখি, ইউজিং দ্য ওয়ার্ক অফ এন এক্সপার্ট। সেম জিনিসগুলা আপনি যখন আদার অডিটরকে আপনি যখন দেখবেন, তার ক্ষেত্রেও আপনার সেই জিনিসগুলা দেখতে হবে। সো তার ক্ষেত্রে প্রফেশনাল কম্পিটেন্স অফ দ্য আদার অডিটর ইন দ্য কনটেক্সট অফ দ্য স্পেসিফিক অ্যাসাইনমেন্ট, দিস শুড ইনক্লুড কনসিডারেশন অফ দ্য প্রফেশনাল qualification, experience, and resources of the other auditor in the context of the specific assignment, সেটা আপনাকে দেখতে হবে। তারপর প্রিন্সিপাল অডিটর উইল চেক দ্য আদার অডিটর্স বিলং টু আ প্রফেশনাল বডি, কোনো একটা প্রপার একটা প্রফেশনাল বডি বিলং করে, হ্যাঁ, the reputation of any firm to which the other auditors are affiliated,
a review of previous audit work by the other auditors may have a bearing. তার মানে আদার অডিটরের এই জিনিসগুলো দেখতে হবে যে কোনো একটা প্রপার একটা প্রফেশনাল বডির মেম্বার, তারা কি ভালো কোনো রেপিউটেড গ্লোবাল ফার্মের অ্যাফিলিয়েটেড কিনা, হ্যাঁ, এবং তাদের আগে যে অডিট ওয়ার্ক করতো সেগুলো রিভিউ করে সেগুলো দেখতে হবে যে প্রপার অডিট ওয়ার্ক তারা পারফর্ম করেছে কিনা। এই জিনিসগুলো অ্যাজ এ প্রিন্সিপাল অডিটর আপনাকে চেক করতে হবে। এরপর আইসা 600 যেটা বলছে স্টেটস দ্যাট দ্য প্রিন্সিপাল অডিটর্স পারফর্ম প্রসিজার্স টু অবটেন সাফিসিয়েন্ট অ্যাপ্রোপ্রিয়েট অডিট এভিডেন্স দ্যাট দ্য ওয়ার্ক অফ আদার অডিটর ইজ অ্যাডিকুয়েট ফর দ্য প্রিন্সিপাল অডিটর্স পারপাসেস। তার মানে অ্যাজ এ প্রিন্সিপাল অডিটর আপনার যে অডিট প্রসিডিউর আপনাকে ধরে নিতে হবে এই কম্পোনেন্ট গুলোও আপনারই অডিট করার কথা। যেহেতু আপনি পারছেন না ডিউ টু জিওগ্রাফিক্যাল ইস্যুস, ডিউ টু আদার এরিয়াস আর আদার ইস্যুস, আপনি আপনার যেভাবে অডিট প্রসিডিউর পারফর্ম করার কথা সেইভাবে আপনার কম্পোনেন্ট করছে কিনা সেটা আপনাকে চেক করা, প্রয়োজন হলে গাইড করা, হ্যাঁ। আর সে যদি আগে অডিট ওয়ার্ক করে থাকে আপনি পরে অডিট শুরু করে থাকেন, সেক্ষেত্রে আপনি তার এই রিপোর্ট চেক করতে গিয়ে তাকে দিয়ে এডিশনাল অডিট প্রসিডিউর আপনার প্রয়োজন হলে পারফর্ম করাই নেবেন। বলবেন যে আপনি রেভিনিউতে এই অডিট প্রসিডিউরগুলো পারফর্ম করেন নাই, এগুলো করেন। আপনি দরকার হলে টেমপ্লেট দিয়ে দিবেন, দিয়ে বলবেন যে এইভাবে অডিট প্রসিডিউর পারফর্ম করতে হবে। সো এইভাবে আপনি তাকে দিয়ে অডিট প্রসিডিউর পারফর্ম করাবেন। So the auditors, so in the context of the specific assignment, and should advise the other auditors of the independence requirements of both the entity and component. The principal auditor should obtain written representations and on compliance. Compliance এর উপরে আপনি ওই আপনার আপনার যে সাবসিডিয়ারির যে অডিটর বা আদার অডিটর বা কম্পোনেন্টের যে অডিটর, সে যে কমপ্লায়েন্ট আইসা কমপ্লায়েন্ট ওয়েতে অডিট করেছে তার একটা রিটেন রিপ্রেজেন্টেশন তার কাছে আপনি নিতে পারেন। They used to be made of the other auditors' work and report. তাদের যে ওয়ার্ক এবং রিপোর্টগুলো আপনি ইউজ করতে পারেন as part of your audit work. The principal auditor should make sufficient arrangements for the coordination of reports at the planning stages of the audit. The principal auditor should inform the other auditors about the following matters. যখন অডিট ওয়ার্ক প্ল্যান করবে সাবসিডিয়ারি অডিটর অথবা আদার অডিটর, তখন প্রিন্সিপাল অডিটর যে কাজটা করতে পারে, যে এরিয়াস গুলো আছে রিকোয়ারিং স্পেশাল কনসিডারেশনস, কি রিস্ক অর কন্ট্রোল এনভায়রনমেন্ট, সেটা আপনি আপনার আদার অডিটরকে জানালেন যে এই ক্লায়েন্টে বা এই এন্টিটিতে এই যে কি রিস্ক গুলো আইডেন্টিফাই আমরা আগেই করেছিলাম, তুমি এই জায়গাগুলোতে কাজ করো, এবং কন্ট্রোল এনভায়রনমেন্ট গুলো নিয়ে তাকে একটা গাইড করলেন। প্রসিজার্স ফর দ্য আইডেন্টিফিকেশন অফ ডিসক্লোজেবল ইন্টারকম্পানি ট্রানজাকশনস, procedures for notifying principal auditors of unusual circumstances, the timetable for completion of the audit. এই জিনিসগুলো আপনি প্ল্যানিং স্টেজে গাইড করতে পারেন আপনার আদার অডিটরকে। The accounting, auditing and reporting requirements which are relevant, এই জিনিসগুলো আপনি কম্পোনেন্টের অডিটরকে আপনি গাইড করতে পারেন। তারপর the nature, timing and extent of the principal auditor's procedures will depend on the individual circumstances of the engagement and their assessment of the other auditor's competence. So তারা আদার অডিটরকে কিভাবে কম্পিটেন্ট মনে করছে, হ্যাঁ, এবং ওই যে এন্টিটি সেটা কতটুকু ইম্পর্টেন্ট অথবা কতটুকু ম্যাটেরিয়াল ফর দ্য গ্রুপ সিচুয়েশন, তার উপর বেস করে প্রিন্সিপাল অডিটর তার অডিট প্রসিডিউর ডিজাইন করবে। সো প্রসিডিউরস দ্যাট দ্য প্রিন্সিপাল মে ইউজ ইনক্লুড দ্য ফলোইং, কি কি প্রসিডিউর ফলো করতে পারে? ডিসকাশনস উইথ দ্য আদার অডিটর্স অ্যাবাউট দ্য অডিট প্রসিজার্স, তারপর রিভিউ অফ রিটেন সামারি অফ those procedures, perhaps using a questionnaire. একটা কোশ্চেনিয়ার আপনি দিতে পারেন, আপনার আদার অডিটরকে দিয়ে বলতে পারেন যে এগুলো আপনি আমাদেরকে অ্যান্সার করে পাঠান। রিভিউ অফ দ্য আদার অডিটর্স ওয়ার্কিং পেপারস, The principal auditor should consider the significant findings of the other auditor, which may involve So the principal auditor should consider the significant findings of the other auditor, which may involve key discussions with the other auditors and with the management of the component. এটা করতে পারে। Review of copies of reports to directors or management issued by the by such other auditors. Supplementary tests performed by the principal auditors or by the other auditors. মানে যে টেস্টগুলো পারফর্ম করা হয়েছে তারপরে যদি মনে হয় প্রিন্সিপাল অডিটর নিজে
কিছু এডিশনাল টেস্ট পারফর্ম করতে পারে, অথবা আদার অডিটরকে বলতে পারে যে তুমি এই টেস্টগুলা পারফর্ম করো। So the other auditors are also required by ISA to cooperate with the principal auditor. এটা আমরা তো বলেই আসলাম। So if there is no statutory obligation, but the principal auditors state their intention to use the other auditors' work, then the other auditors may need to obtain permission from the component to communicate with the principal auditors on the auditing matters. তার মানে সাবসিডিয়ারি যে অডিটর আছে তার যদি লিগ্যাল কোনো ফ্রেমওয়ার্ক না থাকে, সেক্ষেত্রে তাকে ডিরেক্টলি তার সে যে কোম্পানির অডিটর, মানে আপনার যে কম্পোনেন্টের সে অডিটর, তার সাথে তার বোর্ডের সাথে কথা বলতে হবে যে আপনার যে প্যারেন্ট কোম্পানি, আমাদের অডিটর আমাদের সাথে কমিউনিকেট করেছেন, আমাদেরকে কোঅপারেট করতে বলছেন। সো নর্মালি তারা না করবে না। সো ইন কেস যদি নন কোঅপারেশন করে, তখন আপনি তো প্যারেন্টের অডিটর, আপনি তাকে বলবেন যে আপনি আপনার সাবসিডিয়ারি ম্যানেজমেন্টের সাথে কথা বলেন, কথা বলে তার অডিটরকে কোঅপারেট করতে বলেন আমাদের সাথে, সেটা আপনি বলবেন। উইথ দ্য পারমিশন, ইফ ওয়ার দ্য পারমিশন ইজ রিফিউজড, the other auditors should inform the principal auditors of the refusal, so that the principal auditors can agree with the directors of the entity they audit or what action to take. যেটা বললাম আর কি। The other auditors should draw to the attention of the principal auditors any matters they discover in their audit which they feel is likely to be relevant to the principal auditor's work. যদি কোনো কিছু মনে হয় যে সিগনিফিকেন্ট কোনো ইস্যুস আছে, সেটা প্রিন্সিপাল অডিটরকে জানাই দিতে হবে। সো এই রিলেটেড রিপোর্টিং কনসিডারেশনস বলে দেওয়া আছে, কখন কি করতে হবে এগুলো আসলে ইটস আ ম্যাটার অফ জাজমেন্ট, এন্ড দ্য ম্যাটারস রিলেটেড উইথ দ্যাট ইজ স্ট্রেট ফরওয়ার্ড। বলা যাবে না কোনটার ক্ষেত্রে কি ধরনের রিপোর্টিং কনসিডারেশনস হবে, ইট ডিপেন্ডস অন দ্য সিচুয়েশনস। বাকি যেগুলো আছে এগুলো তেমন ওরকম সিগনিফিকেন্ট কোনো কিছু নাই। বাজেট অ্যান্ড ডেডলাইন্স, ইন্টারিম অ্যান্ড ফাইনাল অডিট, আমরা বুঝি যে আমরা অনেক সময় কোয়ার্টারলি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের উপরে অনেক সময় ইন্টারিম অডিট করতে হয়। হ্যাঁ, সো অ্যান্ড ফাইনাল অডিট আমরা যেটা বুঝি যে স্ট্যাচুটরি অডিট যেটা থাকে ইয়ার এন্ডে, সেটা হলো ফাইনাল অডিট। আর ইন্টারিম অডিট হলো আপনার ইন্টারিমে আপনার কোয়ার্টারলি, হাফ ইয়ারলি যে অডিট গুলো পারফর্ম করা হয়, এগুলো হলো ইন্টারিম অডিট আর কি। তো এই এই যে চ্যাপ্টারটা ছিল, চ্যাপ্টার 10 অডিট অ্যাপ্রোচ, এটা আমি যদি কন্টেন্টের কথা বলি, কন্টেন্ট ওয়াইজ এটা অনেক বড় চ্যাপ্টার। হ্যাঁ, বাট জিনিসগুলা খুব বেশি ক্রিটিক্যাল না, বেশ ইজি জিনিস আছে এর মধ্যে। ঠিক আছে, সো এটা রিলেটেড আপনাদের কোনো প্রশ্ন আছে?